ওয়েলকাম টু উড়ান পাঠশালা। তোমাদের সাথে আবারও আমি টিচার দীপকগিরি উপস্থিত হয়েছি তোমাদের স্কুল সার্ভিস কমিশনের বায়োলজির প্রস্তুতিতে সাহায্য করতে। চলো আজকের আমরা একটা নতুন এরিয়া নিয়ে শুরু করতে চলেছি, সেটা হলো মাইক্রোবায়োলজি। এই মাইক্রোবায়োলজি মূলত কাকে বলে বা এখান থেকে কি ধরনের প্রশ্ন তোমাদের হবে, সেই মডেল কোশ্চেনের সঙ্গে সঙ্গে আমরা বিষয়টিকে কিন্তু একটা সাজেস্টিভ এরিয়াতে শেয়ার করে নেব, কারণ এটাও কিন্তু তোমাদের কম্পিটিটিভ লাইক স্কুল সার্ভিস কমিশনের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তাই তোমাদের সবার জন্য সাফল্য কামনা করে আজকের সেশন শুরু করছি। চলো আমাদের আজকের যে এরিয়া, শুরুতেই আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হলো কিন্তু ভাইরাস। তাহলে ভাইরাস নিয়ে আলোচনা করছি। তাহলে ভাইরাস আসলে কি, কেন, কি ব্যাপার, এখান থেকে কেমন প্রশ্ন আমাদের আসবে, সেগুলোকে আমরা এক এক করে জেনে নেব। প্রথমে আমরা ছোট ছোট পয়েন্ট আকারে যে সমস্ত সাজেস্টিভ ইনফরমেশন রয়েছে সেগুলোকে শেয়ার করে নিই। সেটা হচ্ছে দেখো মাইক্রোবায়োলজি। এই মাইক্রোবায়োলজি কথাটার অর্থটা কি? মাইক্রো মিন্স মিনি, স্মল, ক্ষুদ্র, ছোট, যাকে মাইক্রোস্কোপের তলায় দেখতে হবে। তাহলে যে সমস্ত জীবীদেরকে দেখার জন্য মাইক্রোস্কোপ ছাড়া দেখা যাবে না, খালি চোখে দেখতে পাবো না, তাদের নিয়ে যে বায়োলজি, সেটাই হলো আমাদের কাছে মাইক্রোবায়োলজি। তার মধ্যে কারা পড়ে? মূলত তাদের মধ্যে পড়ে আমাদের কাছে ভাইরাস, তাদের মধ্যে আর কে পড়ে স্যার? ব্যাকটেরিয়া, আর কে পড়ে? প্রোটোজোয়া, আর কে পড়ে? ফাঙ্গি। তাহলে আমাদের কাছে মুখ্যত আজকের এই সেশনে আমরা ভাইরাস এবং ব্যাকটেরিয়া এই দুটো পার্টই তোমাদের শেয়ার করব, কারণ তোমাদের সিলেবাস মুখ্যত এই দুটো পার্টকেই জানার বিষয়ে উল্লেখ করেছে। তাহলে আমরা মাইক্রোবায়োলজির মধ্যে কি আলোচনা করে থাকি? মাইক্রোস্কোপিক অর্গানিজম নিয়ে আলোচনা করি। তাহলে মাইক্রোস্কোপিক অর্গানিজম বলতে কি বোঝায়? মাইক্রোস্কোপিক অর্গানিজম বলতে বোঝায় যে সমস্ত অর্গানিজমগুলোকে মাইক্রোস্কোপের তলায় কেবলমাত্র দেখা যাবে, অর্থাৎ তারা অত্যন্ত ক্ষুদ্র আকৃতির হবে। এদেরকে বলা হয় মাইক্রোবস বা অণুজীবও বলা হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা তাহলে ভাইরাস দিয়ে শুরু করছি এবং আলোচনায় অবশ্যই ব্যাকটেরিয়াও থাকবে। আমরা দেখে নিচ্ছি আমাদের কাছে আজকে যে পার্টটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তার ছোট্ট কিছু ইনফরমেশন। তাহলে মাইক্রোবায়োলজি কাকে বলে আমরা এখানে একটা ইনফরমেশন তোমাদের কাছে শেয়ার করেছি। সঙ্গে আমাদের কাছে দেখো ফাদার অফ মাইক্রোবায়োলজি, কতগুলো ছোট ছোট পয়েন্ট কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইনফরমেশন। তাহলে সেক্ষেত্রে দেখো ফাদার অফ মাইক্রোবায়োলজি বলা হয় এভি লিওয়েনহফকে। ফাদার অফ মডার্ন মাইক্রোবায়োলজি লুইস পাস্তুরকে। এদের কি কন্ট্রিবিউশন রয়েছে তাও তোমরা জানো। নেক্সট ফাদার অফ মেডিকেল মাইক্রোবায়োলজি, সেটা হলো রবার্ট কচ। তাহলে রবার্ট কচকে আমরা ফাদার অফ মেডিকেল মাইক্রোবায়োলজি বলে থাকি। নেক্সট চলে আসছি আমরা আমাদের ভাইরাস সংক্রান্ত বিষয়টা নিয়ে ইন্ট্রোডাকশনে। ভাইরাস এই কথাটির অর্থ হলো পয়জন বা বিষ। তাহলে ভাইরাস এই কথাটির একটি অর্থ রয়েছে, তার অর্থ হলো বিষ। আমরা ভাইরাস কথাটা কথায় ব্যবহার করি। তাহলে ভাইরাস কথাটার অর্থ কি? ভাইরাস কথাটার অর্থ হলো পয়জন বা বিষ। প্রশ্ন কিন্তু এটাও হতে পারে ভাইরাস মিন্স এবিসিডি করে 4টে কিন্তু অপশন দেওয়া থাকবে, কোনটা কারেক্ট সেটা তোমাকে বেছে নিতে হবে। ভাইরাস মিন্স পয়জন বা বিষ। এই ভাইরাস সেটি আমাদের অ্যানিমেলসের ক্ষেত্রে কিংবা প্ল্যান্টসের ক্ষেত্রেও আমরা দেখতে পাই। তবে আকৃতিগত নিরিখে যদি আমরা ভাবি, যদি কোনো ক্ষেত্রে, যেমন এইখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি ব্যাঙাচির মতো, তাহলে এরকম সিলিন্ডার কিংবা ব্যাঙাচির আকৃতির যদি কেউ হয়, তাহলে চোখ বন্ধ করে মনে রাখবে এটা প্ল্যান্ট ভাইরাস, অর্থাৎ উদ্ভিদ ভাইরাস। কিন্তু যদি গোলাকার অর্থাৎ স্ফেরিক্যাল, এরকম এলিপসয়েডাল, এরকম কোনো শেপের হয়, তাহলে তারা সবসময় জন্য অ্যানিমেল ভাইরাস হয়। তাহলে ছবিতে তোমরা ভাইরাসের ছবি দেখবে, তাহলে ভাইরাসের ছবি সেটা যদি আমরা এরকম গোলাকার প্রকৃতির হয়, তাহলে মাথায় রাখতে হবে ওটা অ্যানিমেল ভাইরাস। আর প্ল্যান্ট ভাইরাসের সবসময় শেপটা হবে কি ব্যাঙাচি আকৃতির কিংবা সিলিন্ডার শেপের হবে। তাহলে এই ছোট্ট একটা স্ট্রাকচারাল জায়গা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে আমরা চলে যাচ্ছি পরের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশনে। সেটা হলো যে আমাদের এই ভাইরাস নিয়ে বিজ্ঞানের যে শাখায় অধ্যয়ন করা হয় তাকে কি বলা হয়। এগুলো ছোট ছোট পয়েন্ট, কিন্তু এখানে তোমাদের এবিসিডি করে 4টে অপশন দেওয়া থাকবে, উত্তর হবে ভাইরোলজি। এগুলো তোমরা সবাই জানো। তারপরে এই ভাইরাস এই শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? ভাইরাস শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন বিজ্ঞানী বেইজারিং। এরপরে ভাইরাস প্রথম আবিষ্কার কে করেছিলেন? ভাইরাস প্রথম আবিষ্কার করেছিলেন ইভানোসকে। বিজ্ঞানী ইভানোসকে প্রথম ভাইরাস আবিষ্কার করেছেন। কিন্তু ভাইরাসকে ক্রিস্টালাইজেশন করেছিলেন কে? অর্থাৎ কেলাসিতকরণ। স্যার এই ক্রিস্টালাইজেশন বা কেলাসিতকরণ ব্যাপারটা কি? তাহলে এই ক্রিস্টালাইজেশন বা কেলাসিতকরণ বিষয়টা হলো, যেমন ধরো আমরা যদি চিনিটাকে জলের সঙ্গে মিশিয়ে
দিই তাহলে তারপরে কিন্তু আর চিনির অস্তিত্ব আমরা দেখতে পাবো না, জলের সঙ্গে মিশে গেছে। তার মধ্যে থেকে যখন আমরা আবার চিনিটাকে ফেরত পেতে চাইছি, তাহলে জলটাকে যদি আমরা ফুটিয়ে ইভাপোরেট করে দিই, দেখবে আবার চিনির দানাগুলো আমরা ফিরে পেতে পারবো, অর্থাৎ কেলাসিত আকারে পাবো। তাহলে এইটাকেই আমরা বলছি ক্রিস্টালাইজেশন। তাহলে এই ক্রিস্টালাইজেশন অফ ভাইরাস ওয়াজ ডান বাই, তাহলে প্রথম ভাইরাসকে কেলাসিতকরণ কে করেছিলেন, সেটা হচ্ছে দেখো ডাব্লিউ স্ট্যানলি। এবং ফাদার অফ ভাইরোলজি কাকে বলা হয়, সেটা হলো ডাব্লিউ স্ট্যানলি। তাহলে বিজ্ঞানী স্ট্যানলিকে ফাদার অফ ভাইরোলজি বলে, ইনি প্রথম ভাইরাসকে কিন্তু কেলাসিতকরণ করেছিলেন। তাহলে আমাদের এই ভাইরাসের যে বিশেষ ইনফরমেশনগুলো রয়েছে, যেমন স্মলেস্ট কিংবা লার্জেস্ট ভাইরাস সংক্রান্ত, স্মলেস্ট অ্যানিমেল ভাইরাস কোনটা, সেখানে দেখবে রাইনো ভাইরাস। এই রাইনো ভাইরাস আমাদের দেখা যায় ফুট অ্যান্ড মাউথ ডিজিজ ইন ক্যাটেল, গবাদি পশুদের ক্ষেত্রে। তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ গবাদি পশুদের ক্ষেত্রে ফুট এবং মাউথ ডিজিজ, সেটা কিন্তু আমাদের কাছে সব থেকে ছোট ভাইরাস প্রাণীদের ক্ষেত্রে। কিন্তু আমরা লার্জেস্ট অ্যানিমেল ভাইরাসের ক্ষেত্রে বলবো ভ্যাকসিনিয়া এবং ভ্যারিওলা, যা কিনা পক্সের ভাইরাস বলতে পারি আমরা। এছাড়া স্মলেস্ট প্ল্যান্ট ভাইরাস সেটা হচ্ছে আলফা আলফা মোজাইক ভাইরাস। আর লার্জেস্ট প্ল্যান্ট ভাইরাসের ক্ষেত্রে পোটাটো এক্স ভাইরাস। এগুলো ছোট ছোট কতগুলো ইনফরমেশন। নেক্সট আমরা ভাইরাসের যদি ক্যারেক্টারিস্টিক বা গুণাবলীগুলো দেখি, ভাইরাসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কিছু নন লিভিং বা অজীবজ গুণাবলী, আবার একই রকম ভাবে কিছু লিভিং ক্যারেক্টারিস্টিক বা জীবজ গুণাবলীও দেখতে পাই। তাহলে সেখানে ভাইরাসের ক্ষেত্রে নন লিভিং, সেটা হলো ভাইরাস একটি অকোষীয়, অর্থাৎ ভাইরাসের মধ্যে কোনো কোষীয় গুণাবলী আমরা দেখতে পাই না। তাহলে ভাইরাসের মধ্যে কোনো প্রকার কোষীয় গুণাবলী দেখতে পাবো না। এরপরে আমরা দেখতে পাচ্ছি দেখো নো সাইন অফ মেটাবলিক রিয়াকশন অ্যান্ড রেসপিরেশন, কোন রকম বিপাক ক্রিয়া এবং শ্বসন ক্রিয়া বা শ্বাসক্রিয়াজনিত কার্যাবলী এর মধ্যে আমরা দেখতে পাই না। রিপ্রোডাকশন অ্যান্ড মিউটেশন ডু নট টেক প্লেস আউটসাইড দ্য লিভিং হোস্ট সেল। তার মানে আমাদের এই ভাইরাসের ক্ষেত্রে জনন কার্য বা তার পরিব্যক্তি বা মিউটেশন প্রকৃতিতে মুক্ত থাকা অবস্থায় কিন্তু আমরা পাই না, অর্থাৎ পোষক কোষের মধ্যে ঢুকলে এটা হতে পারে। নেক্সট, দে ক্যান বি ক্রিস্টালাইজড, তাদেরকে জড় পদার্থের মতো কেলাসিতকরণ করা যায়। এরপরে দেখতে পাচ্ছি দে ডু নট রেসপন্স টু এনি আদার্স এক্সটার্নাল স্টিমুলাস, অর্থাৎ এরা বাহ্যিক কোনো উদ্দীপনায় সাড়াও দিতে পারে না। নেক্সট, গ্রোথ অ্যান্ড ডেথ আর অ্যাবসেন্ট ইন ইটস ফ্রি স্টেট, তার মানে যখন এটি পরিবেশে মুক্ত অবস্থায় রয়েছে তখন এর মধ্যে না কোনো বৃদ্ধি না কোনো এর মৃত্যু, এই ধরনের কোনো ঘটনা আমরা দেখতে পাবো না। তাহলে এই সমস্ত গুণাবলীগুলো ছিল তার আসলে নন লিভিং ক্যারেক্টারিস্টিক্স। এরপরে যদি আমরা লিভিং ক্যারেক্টারিস্টিকের কথা বলি, সেখানে আমরা দেখতে পাবো দো ভাইরাসেস আর আসেলুলার অর্গানিজমস, দে হ্যাভ পার্টিকুলার শেপস অ্যান্ড সাইজ, যদিও বা এরা অকোষীয় তবুও এদের মধ্যে আমরা ভাইরাসগুলোর নির্দিষ্ট আকার আকৃতি দেখতে পাই। এরপরে বলতে পারছি আমরা প্রোটিন অ্যান্ড নিউক্লিক অ্যাসিড, সেটা ডিএনএ বা আরএনএ, এদের মধ্যে আমরা দেখতে পেয়ে থাকি, যেটা কিন্তু জীবজ গুণাবলীর মধ্যে পড়ে। এছাড়া আমরা রিপ্রোডাকশন ইজ অবজার্ভড অনলি ইন দ্য স্পেসিফিক লিভিং হোস্ট সেল, তাহলে ভাইরাস স্পেসিফিক কোনো একটা হোস্ট বা পোষক কোষের মধ্যেই কেবলমাত্র রিপ্রোডাকশন বা জনন কার্য করতে সক্ষম। দে ক্যান মিউটেট, তারাও পরিব্যক্তি ঘটাতে পারে, কোথায় কাদের ক্ষেত্রে না যখন তারা পোষক কোষের মধ্যে ঢুকবে। অ্যান্ড দে পজেস জেনেটিক কন্টিনিউটি অ্যান্ড হ্যাভ ডেফিনাইট রেসেস অর স্ট্রেনস, তাহলে এদের মধ্যে আমরা বংশগতভাবে জিনগত বৈশিষ্ট্য সঞ্চারণ এবং তাদের প্রত্যেকের নিজস্ব রেস বা জাতি বা স্ট্রেন কিন্তু আমরা দেখতে পাই, যা কিনা লিভিং ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে পড়ে। তাহলে এই লিভিং এবং নন লিভিং যে ক্যারেক্টারিস্টিক্স গুলো রয়েছে ভাইরাসের, সেটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। নেক্সট পরের পার্টটাই দেখো, সেখানে আমরা টাইপস অফ ভাইরাসের কথা বলছি। তাহলে ভাইরাসের যে টাইপসের কথা বলছি, সেটা আসলে ভাইরাসটা কোন ধরনের পোষক কোষে বা কোন ধরনের হোস্ট সেলের মধ্যে বিকাশ ঘটাচ্ছে, সেটাই কিন্তু ওপর নির্ভর করে এই টাইপসগুলো আমরা পাই। যেমন আমরা জুফাজ, জু সেটা আসলে অ্যানিমেল সেলকে যারা হোস্ট সেল হিসেবে ব্যবহার করছে, কিংবা ফাইটোফাজ যারা প্ল্যান্ট সেলকে হোস্ট হিসেবে ব্যবহার করে, ব্যাকটেরিওফাজ যারা ব্যাকটেরিয়াকে হোস্ট হিসেবে ব্যবহার করে, কলিফাজ যারা এস্টেরিচিয়া কোলাই বা ই কোলাইকে,
তেমনি সায়ানোফাজ যেটা ব্লু গ্রিন অ্যালগি বা সায়ানোব্যাকটেরিয়াকে মূলত ইনফেক্ট করে বা তার উপর ডিপেন্ড করে বেঁচে থাকে। যেমন ফাইকোফাজ অ্যালগির ক্ষেত্রে, মাইকো হলো ফাঙ্গাল, কিংবা জাইমোফাইট সেটা হচ্ছে ইস্ট, কিংবা প্রোটোজোয়াল সেটা হচ্ছে প্রোটোজোয়া, এবং মাইকোপ্লাজমা সেটা হচ্ছে মাইকোপ্লাজমাকে হোস্ট হিসাবে ব্যবহার করে থাকে। তাহলে এই যে টাইপগুলো রয়েছে, এই টাইপগুলোর ক্ষেত্রে তোমাদের কোন একটা নাম দিয়ে বলবে। ধরো ফাইটোফাজ, তার হোস্ট সেল কোনটা, তাহলে উত্তর আমরা বলবো প্ল্যান্ট সেল। কিংবা তোমাদের বলা হলো এই জাইমোফাজ, যেটা একটা ইম্পর্টেন্ট পার্ট, এইটা আমাদের কাছে প্রশ্ন হতে পারে। তাহলে জাইমোফাজ মূলত ইস্ট সেলকে ইনফেক্ট করে এমন সমস্ত আমাদের যে ভাইরাস, তাকে আমরা জাইমোফাজ বলে থাকি। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, স্টার মার্ক দেওয়া মানে বুঝে নিয়েছো যে এটা আমার কাছে একটা ইম্পর্টেন্ট পার্ট রয়েছে। নেক্সট পরের পার্টটিতে চলে আসছি। ভাইরাসের যে স্ট্রাকচার রয়েছে, সেই স্ট্রাকচারটাকে একটা মাইন্ড ম্যাপিং করে নেওয়ার চেষ্টা করছি। তাহলে ভাইরাসের যে গঠনটা রয়েছে, সেই গঠনটাকে আমরা একটা মাইন্ড ম্যাপিং করে নিলাম, অর্থাৎ মাথায় ধরে নেব, তারপরে তার তথ্যগুলোকে আমরা এক এক করে লার্ন করব। তাহলে মাথায় ধরে নিই, সেটা হচ্ছে ভাইরাস। তার মধ্যে আমরা মুখ্যত দুটো জিনিস দেখতে পাবো, একটা হচ্ছে প্রোটিনের আবরণী থাকবে, আর একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড থাকবে। তাহলে ভাইরাস অত্যন্ত সরল, কেন? মাত্র দুটো উপাদান ভাইরাসের মধ্যে দেখতে পাবো। কি কি সেই দুটো উপাদান? নাম অলরেডি পেয়েছি, সেটা হচ্ছে প্রোটিন কোড, আর একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। প্রোটিন কোড বলতে প্রোটিনের একটা আবরণী, আর তার ভেতরে থাকবে নিউক্লিক অ্যাসিড। এখন এই যে প্রোটিন কোড যেটা রয়েছে, সেই প্রোটিন কোড সেটা আসলে বিশেষ একটি নামে পরিচিত, তাকে বলা হয় ক্যাপসিড। তাহলে এই ক্যাপসিড নামক যে প্রোটিন কোড রয়েছে, তার মধ্যে যে প্রোটিনগুলো রয়েছে, সেই প্রোটিন ইউনিটগুলোকে বলা হয় ক্যাপসোমার। তাহলে এই ক্যাপসোমার বা ক্যাপসিড বা প্রোটিন কোড, এই রিলেটেড যে ইনফরমেশনগুলো আমরা প্রোভাইড করলাম, তা কিন্তু যত্ন সহকারে খেয়াল রাখতে হবে। আমার এখানে একটা ছবি আছে, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এই যে বাইরের যে কাভারিংটা, আমি একটু কালারটাকে চেঞ্জ করে নিই তোমাদের। তাহলে এই যে বাইরের যে কাভারিংটা আমরা দেখতে পাচ্ছি, এই বাইরের কাভারিংটা কিন্তু আসলে আমাদের কাছে প্রোটিন কোড। এই প্রোটিন কোড যেটা আমরা বলছি, এই প্রোটিন কোড এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এটাকে আমরা বলে থাকি ক্যাপসিড। তার মানে এইটা হলো আসলে ক্যাপসিডও বলতে পারি। আর এর মধ্যে যে প্রোটিনগুলো দিয়ে এই আবরণীটা তৈরি হয়েছে, সেটাকেই আমরা বলি ক্যাপসোমেয়ার, সেটাকেই আমরা বলে থাকি ক্যাপসোমেয়ার। তাহলে এই ক্যাপসোমেয়ার আসলে ক্যাপসিডের ইউনিট, এইটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, স্টার মার্ক দেওয়া রইল, এটাও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে ক্যাপসোমেয়ার হচ্ছে ক্যাপসিডের আসলে প্রোটিন সাব ইউনিট। তাহলে ক্যাপসিডটা কি? প্রোটিন কোড, অর্থাৎ ভাইরাসের বাইরের যে প্রোটিনের আবরণী রয়েছে। নেক্সট আসছে দেখো নিউক্লিক অ্যাসিড। এই যে নিউক্লিক অ্যাসিড, এটি দু রকমের হয়, তোমরা পড়ে এসছো, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এবং রাইবো নিউক্লিক অ্যাসিড, দ্যাট ইজ ডিএনএ এবং আরএনএ। তাহলে এইখানে ভাইরাসের ক্ষেত্রেও আমরা দুটোই দেখতে পাবো, সেটা হচ্ছে ডিএনএ এবং আরএনএ। তাহলে ডিএনএ এবং আরএনএ এই দুটোই বা দুই ধরনের নিউক্লিক অ্যাসিড আমরা ভাইরাসের মধ্যে দেখতে পাই। মুখ্যত অ্যানিম্যাল ভাইরাস যেগুলো রয়েছে, তাদের মধ্যে আমরা ডিএনএ দেখতে পাবো, আর প্ল্যান্ট ভাইরাসগুলো যেগুলো রয়েছে, তাদের মধ্যে আরএনএ দেখতে পাবো। এটা হচ্ছে রেগুলার বা জেনারেল ফর্ম যেটাকে আমরা বলছি। এর আবার এক্সেপশনও আছে, এর ব্যতিক্রমী ঘটনাও আমরা দেখতে পাবো। আর ওই এক্সেপশনটাই কিন্তু আমাদের মাইন্ডে রাখতে হবে, কারণ ওই এক্সেপশনটাই কিন্তু প্রশ্ন হবে। কারণ সাধারণ জায়গাটা সবাই জানবে, আর প্রশ্ন হবে অসাধারণ জায়গা থেকেই। আর সেই অসাধারণ জায়গাটা কি? এর এক্সেপশনটা কোনটা। তাহলে সেই জায়গাগুলোকেও আমরা এক এক করে জেনে নেব। তাহলে ভাইরাসের ক্ষেত্রে আমরা যেটা বুঝেছি, দেখো যে ভাইরাস কিন্তু অত্যন্ত সিম্পল। তার কারণটা হলো মাত্র দুটো উপাদান, বাইরে একটা আবরণী আর ভেতরে নিউক্লিক অ্যাসিড। সেটা হতে পারে ডিএনএ, হতে পারে আরএনএ। আবার এর মধ্যে আমরা না দেখতে পাচ্ছি কোনো প্রাণের স্পন্দন, কখন? যখন সে পরিবেশে মুক্ত অবস্থায় রয়েছে। কিন্তু যখন অন্য কোনো কোষের মধ্যে ঢোকার সুযোগ পাচ্ছে, সেই সমস্ত কোষীয় উপাদানগুলোকে ব্যবহার করে সে গ্রোথ বা রেপ্লিকেশনের মাধ্যমে তার বংশবৃদ্ধি করতে সক্ষম, তার মানে আবার জীবনের বৈশিষ্ট্য প্রদর্শন করতে পারছে। তাই বিজ্ঞানীরা এই ভাইরাসকে ঠিক জীব বলতেও রাজি হচ্ছেন না, আবার জড়বস্তু বলতেও রাজি হচ্ছেন না। এটাকে মাঝামাঝি একটা জায়গায় নিয়ে এসে তারা বললেন ভাইরাস হলো জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু। মানে জীব বললেন না, জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু। এবং এটার মধ্যে যদি কোনো কোষীয় গুণাবলী আমরা দেখতে পাই না,
না আছে সাইটোপ্লাজম, না আছে প্রোটোপ্লাজম, না আছে নিউক্লিয়াস, না আছে অন্যান্য কোনো কোষীয় অঙ্গাণু, তার মানে এটা কোষও নয়। তাই ভাইরাসকে বলা হচ্ছে ভাইরাস হলো অকোষীয় জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু। তাই সেই জন্য আমাদের কাছে কোনটি অকোষীয় কোনটি জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু এগুলো বেসিক জায়গা তোমরা সবাই পারবে। চলো তার রিলেটেড আরো কিছু ইনফরমেশন তোমাদের সাথে এখানে শেয়ার করি। দেখো এখানে ভাইরয়েড বলে একটা শব্দ পাচ্ছি, আবার প্রিয়ন্স বা প্রায়ন্স বলে একটা শব্দ পাচ্ছি, আর ভিরিয়ন্স বলে একটা শব্দ পাচ্ছি। প্রত্যেকটি শব্দ এখানে ইম্পর্টেন্ট। আমরা ভাইরয়েডস কাকে বলছি? কনসিস্ট অফ আ সিঙ্গেল টিনি স্ট্র্যান্ড অফ আরএনএ উইদাউট আ প্রোটিন কোড, মোস্ট আর দ্য প্ল্যান্ট প্যাথোজেন্স। তাহলে ভাইরয়েডস হলো কি? যে ভাইরয়েডস হলো যে সমস্ত ভাইরাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দেখো সিঙ্গেল টিনে আরএনএ রয়েছে উইদাউট প্রোটিন কোড, শুধু আরএনএ আছে, তাহলে প্রোটিন কোডটা রয়েছে, তাহলে সেটাকে আমরা বলছি কি? ভাইরয়েড। এবার এখানে দেখো প্রিয়ন্সের ক্ষেত্রে শুধু প্রোটিন কোডটা আছে, তাহলে শুধু প্রোটিন কোড সেটা হলো প্রিয়ন। তাহলে এবার এই শুধু প্রোটিন কোড সেটাও কি ইনফেকশাস? হ্যাঁ ইনফেকশাস। তাহলে ইনফেকশাস প্রোটিন কোড সেটা আমাদের কাছে বা শুধু প্রোটিন সেটাকে আমরা প্রিয়ন বলি। তার একটা এক্সাম্পল ভালো করে মনে রাখতে হবে বিএসই। এই বিএসইর পুরো নামটা ভালো করে খেয়াল রাখবে, বোভিন স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি। এটার জন্য যে রোগটা হয় সেটা হচ্ছে ম্যাড কাউ ডিজিজ। তার মানে ব্রেনের মধ্যে সমস্যা তৈরি হবে, গরু পাগল হয়ে যাবে, সেই জন্য এটাকে বলছে ম্যাড কাউ ডিজিজ। আর ভিরিয়ান হলো ইনফেকশাস ভাইরাস পার্টিকেল। ভীষণভাবে পরীক্ষায় প্রশ্ন হয়, তাহলে এই ক্ষেত্রে প্রিয়ন বা প্রায়ন এবং সেক্ষেত্রে খেয়াল রাখবে ভিরিয়ন, এই দুটো শব্দ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট পরের জায়গায় চলে আসছি, দেখো সেটা হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস, যা তোমাদের সিলেবাসে বলা রয়েছে। তাহলে ভাইরাসগুলোর মধ্যে টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমভি এর সম্পর্কে তোমাদের বিস্তারিত জানার বিষয়ে ব্যাখ্যা করা হয়েছে। কি জানবে এখান থেকে, কি ধরনের তথ্যগুলো তোমাদের লাগবে সেটাকে একদম জিস্ট করে যদি আমি তোমাদের কাছে বলি, সেটা হলো দেখো টিএমভির ফুল ফর্ম আমার মনে হয় না যে তোমাদেরকে বলার দরকার রয়েছে, কিন্তু জানতে হবে টোবাকো মোজাইক ভাইরাস তামাক গাছের পাতাগুলোর কুঞ্চিতকরণের জন্য বা কুচকে যাওয়ার জন্য যে ভাইরাসটা দায়ী সেটাকেই কিন্তু আমরা টিএমভি বলে থাকি। এই টিএমভি বা টোবাকো মোজাইক ভাইরাসের ক্ষেত্রে তার যে জেনেটিক মেটেরিয়াল রয়েছে সেটা কিন্তু আরএনএ, সেটা কিন্তু আরএনএ। কেন এটা আমি উল্লেখ করলাম? আর একটা ভাইরাস রয়েছে যেটার নাম হলো সিএমভি কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস। এই সিএমভি কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস, তাহলে কলিফ্লাওয়ার কাকে বলি আমরা? ফুলকপি। তার যে পাতাগুলো রয়েছে তার কুঞ্চিতকরণের জন্য এই ভাইরাসটা দায়ী। আর সেখানে খেয়াল রাখবে তাদের জেনেটিক মেটেরিয়াল কিন্তু আরএনএ নয়, সেটা হলো ডিএনএ। তার মানে এটা হলো এক্সেপশনাল প্ল্যান্ট ভাইরাস, একটা ব্যতিক্রমী প্ল্যান্ট ভাইরাস যার মধ্যে আরএনএর পরিবর্তে ডিএনএ রয়েছে। আর এইটা তোমাদের কাছে প্রশ্নের জায়গা হতে চলেছে, তাই ভালো করে খেয়াল রাখতে হবে, কারণ আমি একটু আগে বলেছিলাম এক্সেপশন গুলোই কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে ডিএনএ কিংবা আরএনএ এটা তো রয়েছে, কিন্তু কাদের ক্ষেত্রে ডিএনএ কাদের ক্ষেত্রে আরএনএ, এর মধ্যে মুখ্যত আমরা প্ল্যান্টের ক্ষেত্রে বলেছিলাম আরএনএ ভাইরাস হয়, কিন্তু সেখানে এক্সেপশন আমরা সিএমভি বা কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাসের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, তাদের মধ্যে রয়েছে ডিএনএ। তাই এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। এখানে আমরা টিএমভি বা টোবাকো মোজাইক ভাইরাসের ক্ষেত্রে এটিকে একটা সিলিন্ডারের মতো বা টিউবের মতো দেখতে লাগছে। দেখো তাহলে এই সিলিন্ডারের মতো দেখতে বা টিউবের মতো দেখতে, তাহলে ব্যাঙাচির মতো নয়, যেটা এর আগে দেখেছিলাম। আমি বলেছিলাম যে উদ্ভিদের যে ভাইরাসগুলো রয়েছে সেগুলো ব্যাঙাচির মতো হতে পারে বা টিউবুলার বা সিলিন্ড্রিকাল প্রকৃতির হবে। তাহলে এখানে আমরা কিন্তু এটাকে টিউবুলার বা সিলিন্ড্রিকাল প্রকৃতির দেখতে পাচ্ছি। এর যে বাইরের যে প্রোটিন কোড, যেটাকে আমরা ক্যাপসিড বলে থাকি, এই প্রোটিন কোডে দেখো অসংখ্য প্রোটিন এরকম সমস্ত অ্যারেঞ্জড হয়ে রয়েছে। এগুলো সব ছোট ছোট প্রোটিন ইউনিট বা ক্যাপসোমিয়ার যাকে আমরা বলে থাকি। দেখো শব্দটা রয়েছে ক্যাপসোমিয়ার, একটু আগে আমরা সেটা শেয়ার করে এসেছি। ক্যাপসিড ক্যাপসোমিয়ার বা প্রোটিন কোডের সম্পর্কটা কি? তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ভেতরে এইভাবে আরএনএ কে পেঁচিয়ে পেঁচিয়ে বাইরের দিক থেকে আমরা প্রোটিনগুলোর অ্যারেঞ্জমেন্ট আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই যে আমাদের কাছে আরএনএ রয়েছে, এই যে আরএনএ এখানে আমরা ডায়ামিটার দেখতে পাচ্ছি 80 আংস্ট্রম, কিন্তু ক্যাপসোমিয়ার দিয়ে যখন সেটাকে অ্যারেঞ্জ হচ্ছে তাহলে তার বাহ্যিকভাবে তার স্ট্রাকচারটা হয়ে যাচ্ছে 180 আংস্ট্রম। তার মানে ক্যাপসোমিয়ার নিয়ে পুরো অঞ্চলটা হয়ে গেল 180 আংস্ট্রমের। তাহলে এই পার্টটাতে তথ্যগুলো আমাদের এখানে দেওয়া রয়েছে, দেখে নাও। তাহলে এইখানে
TMV is simple rod-shaped helical virus consisting a centrally located single stranded RNA. তাই প্রশ্ন হবে তোমাদের এখানে, যেহেতু বলা রয়েছে টিএমভি সম্পর্কে জানতে, যে টিএমভির জেনেটিক মেটেরিয়াল কি, সেটা হলো সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। এটা ভালো করে খেয়াল রাখতে হবে। and enveloped by প্রোটিন কোড রয়েছে, তাহলে প্রোটিনটার পরিমাণ এখানে প্রায় 94%, আর বাকি প্রায় 6% হচ্ছে আরএনএ। তাহলে পুরো ভাইরাসটার 94% সেটা কিন্তু আসলে প্রোটিন, আর আমাদের বাকি রেস্ট 6% সেটা কিন্তু আসলে আরএনএ। The rod is considered to be 3000 angstrom, that is 300 nanometer in length। তার মানে পুরোটার লম্বা কতটা হয়, টিএমভির পুরো লম্বাটা কতটা হবে, সেটা হচ্ছে 3000 angstrom। 3000 angstrom তাকে আমরা 300 ন্যানোমিটারও বলতে পারি। তাহলে এই জায়গায় লেন্থটা আমরা পেলাম, and about 180 angstrom বা 18 ন্যানোমিটার ইন ডায়ামিটার। তার মানে ডায়ামিটারের দিক থেকে এটা হবে 18 ন্যানোমিটার। তাহলে আমাদের কাছে এই ছোট্ট ছোট্ট ডিজিট, এটা একটু ভালো করে খেয়াল রাখার দরকার রয়েছে। কেন বলছি বারবার, যেহেতু এটি তোমাদের সিলেবাসে উল্লেখ করা রয়েছে। তারপর বলছে দেখো, দ্য প্রোটিন কোড ইজ টেকনিক্যালি কল্ড ক্যাপসিড। প্রোটিনের যে আবরণী সেটাকে আমরা ক্যাপসিড বলে থাকি। বলছে আর ফ্রাঙ্কলিন এস্টিমেটেড 2130 সাব ইউনিটস। তার মানে এইখানে যে সাব ইউনিট গুলো রয়েছে, প্রোটিন সাব ইউনিট গুলো, সেখানে বলছে দেখো 2130টা সাব ইউনিট রয়েছে। সরি, namely the capsomere in a complete helical rod, that is 49 capsomeres on every 3 turns of the helix। তাহলে প্রত্যেকটি 3 টার্নের মধ্যে আমরা 49টা ক্যাপসোমিয়ার দেখতে পাচ্ছি, এবং টোটাল আমরা 130টা এরকম টার্নস দেখতে পাবো পার টিএমভিতে। তাহলে আমরা 130টা যদি এখানে মাল্টিপ্লাই করে ফেলি, তাহলে কিন্তু অঙ্কে আমরা মিলিয়ে ফেলতে পারবো। তাই সেখানে আমাদের কাছে এই যে ছোট্ট পার্টটা, এই প্রোটিনের যে সাব ইউনিটটার মানটা, এইটা ভালো করে খেয়াল রাখবে। বাকিগুলো আমাদের দরকার না হলেও চলবে, কিন্তু এই মানটা 2130টা যে প্রোটিন সাব ইউনিট রয়েছে, এইটা খেয়াল রাখতে হবে, মানটা খেয়াল রাখতে হবে। ডিএনএ কিংবা আরএনএ এর ক্ষেত্রে আরএনএ রয়েছে, সেটা কত পার্সেন্ট রয়েছে সেটাও কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা আমাদের এই স্ট্রাকচারাল যে পার্টটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেখানে দেখো এইভাবে আরএনএ গুলো এইভাবে রয়েছে, আর আরএনএ এর চারিদিকে এইভাবে আমরা দেখতে পাচ্ছি প্রোটিনগুলো এইভাবে অ্যাটাচড রয়েছে, প্রোটিনগুলো এইভাবে অ্যাটাচড রয়েছে। তাহলে এইগুলো সবই ক্যাপসোমিয়ার। তাহলে এই ক্যাপসোমিয়ারের জায়গা অলরেডি আমরা শেয়ার করেছি। তাহলে ক্যাপসিডের ইউনিট ক্যাপসোমিয়ার কতগুলো রয়েছে, 2130। এই পার্টটা শেয়ার করে এসেছি। এটা টোটাল ডায়ামিটার কত বলেছি স্যার, 180 আংস্ট্রম। 180 আংস্ট্রম বলেছি আমরা। তাহলে এইভাবে এইখানে আরএনএ ডায়ামিটারের ক্ষেত্রে কত বলেছিলাম স্যার, 80 আংস্ট্রম। ভালো করে খেয়াল রাখবে। আর পুরোটা কতটা লম্বা বলেছিলাম স্যার, 3000 আংস্ট্রম বলেছিলেন। তাহলে এই মানগুলো আমাদেরকে খেয়াল রাখার দরকার, আর বেশি কিছু না। চলো নেক্সট পার্টটাতে আমরা চলে আসি, পরের জায়গাটিতে, যে টোবাকো মোজাইক ভাইরাস, এটা ফার্স্ট ক্রিস্টালাইজেশন কে করেছিলেন, সেটা হচ্ছে ভ্যান্ডেল। তাহলে বিজ্ঞানী ভ্যান্ডেল স্ট্যানলি, ইনি প্রথম কিন্তু আমাদের কাছে 1935-এ ক্রিস্টালাইজেশন করেছিলেন, যেটা আমরা শুরুতে ইন্ট্রোডাকশনে বলে এসেছি। তাহলে এটাই কিন্তু প্রথম ভাইরাস যেটাকে ক্রিস্টালাইজেশন করা গিয়েছিল। তাহলে প্রথম কোন ভাইরাসটিকে ক্রিস্টালাইজেশন করা হয়েছিল, সেই কোশ্চেনটি আমরা পেতে পারি। নেক্সট আমরা চলে যাব পরের জায়গাটিতে, সেটা হচ্ছে ব্যাকটেরিওফাজ। এই ব্যাকটেরিওফাজটিও তোমাদের কিন্তু উল্লেখ করা রয়েছে সিলেবাসের মধ্যে। কি রয়েছে ব্যাকটেরিওফাজ? ব্যাকটেরিওফাজ এই শব্দটিকে যদি আমরা ভেঙে ফেলি, তাহলে বুঝতে পারবো যে ভাইরাসগুলো মূলত ব্যাকটেরিয়াকে সংক্রমণ করে, ব্যাকটেরিয়াকে ভক্ষণ করে, ব্যাকটেরিয়াকে খাদ্য হিসেবে গ্রহণ করে, তাকে আমরা ব্যাকটেরিওফাজ বলে থাকি। তাহলে এই ব্যাকটেরিওফাজ মূলত ব্যাকটেরিয়াকে ভক্ষণ করে। ফাজ কথার অর্থ হলো ফুড, আর ব্যাকটেরিয়া, তার মানে ব্যাকটেরিয়াকে খাদ্য হিসেবে ভক্ষণ করছে যে ভাইরাস, সে হলো ব্যাকটেরিওফাজ। তাহলে এই ব্যাকটেরিওফাজ সম্পর্কিত তথ্য কি বলছে, অলসো নোন অ্যাজ ফাজ আর ভাইরাসেস দ্যাট ইনফেক্ট অ্যান্ড রেপ্লিকেট অনলি ইন ব্যাকটেরিয়াল সেল। তাহলে যে সমস্ত ভাইরাসগুলো কেবলমাত্র ব্যাকটেরিয়াল সেলের মধ্যেই রেপ্লিকেট করতে পারে কিংবা তাকে ইনফেক্ট করতে পারে, সেই হলো আমাদের কাছে ব্যাকটেরিওফাজ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি they are ubiquitous in the environment and recognized as the earth's most abundant biological agent। তার মানে বলছে যে এটি সর্বত্র বিরাজমান, এবং সব থেকে বেশি পৃথিবীতে যে ব্যাকটেরিয়াটি পাওয়া যায় সেটা হলো এই ব্যাকটেরিওফাজ। তাহলে সব থেকে বেশি আমরা এর অস্তিত্ব আমরা দেখতে পাই। তাহলে ব্যাকটেরিওফাজ এটি আবিষ্কার করেছিলেন দুই বিজ্ঞানী,
একসঙ্গে জয়েন্টলি আবিষ্কার করেছিলেন। একটা ছিল ডিহেরেল আর একটা ছিল আমাদের কাছে ফেডরিক। এই দুই বিজ্ঞানী একসঙ্গে জয়েন্টলি এটাকে আবিষ্কার করেছিলেন। নেক্সট, দেয়ার আর অ্যাটলিস্ট 12 ডিস্টিংক্ট গ্রুপস ইন ব্যাকটেরিওফাজ। তাহলে ব্যাকটেরিওফাজে টোটাল 12 রকমের আমরা ব্যাকটেরিওফাজকে জেনেটিক্যালি দেখতে পাই ডাইভার্স হিসাবে। যেমন টি ইভিনফাজ, তাহলে টি ইভিনফাজ যেমন T2, T4, T6 এরকম টি নাম্বার সিরিজ দিয়ে হবে। আবার টেম্পারেট ফাজ যেমন ল্যামডা ফাজ আছে, আবার স্পেরিক্যাল ফাজ রয়েছে, কিংবা আমরা ফিলামেন্টাস ফাজ দেখতে পাই বা আরএনএ ফাজ দেখতে পাই, এইগুলো আমরা দেখতে পেয়ে থাকি। এখন আমরা যদি স্ট্রাকচারাল পার্টটাতে চাই, একটা আমরা হেড পোর্শন দেখতে পাচ্ছি যেটা প্রোটিন দিয়ে তৈরি, সেটাকে আমরা ক্যাপসিড হেড বলছি। এর মধ্যেই রয়েছে এদের জেনেটিক মেটেরিয়াল। আমি একটু কালিটাকে চেঞ্জ করে নিই। এর মধ্যেই আমরা এদের মধ্যে জেনেটিক মেটেরিয়াল দেখতে পাবো। সেই জেনেটিক মেটেরিয়াল অবশ্যই ডিএনএ। তাহলে আগেরটাতে আমরা কি দেখেছিলাম স্যার? আপনি বলেছিলেন আগেরটাতে আসলে ছিল আমাদের আরএনএ। এখানে কি দেখতে পাচ্ছি? নিউক্লিক অ্যাসিড, ডিএনএ। এছাড়া এদের ক্ষেত্রে কলার এবং সিদ নামক একটি পোর্শন রয়েছে যেটাকে আমরা একসঙ্গে টেল বলছি। তাছাড়া বেস প্লেট একটা রয়েছে যেখান থেকে আমরা স্পাইক দেখতে পাই, যেটা কিনা কোথাও কোনো অংশে অ্যাটাচমেন্ট বা অ্যাডহেয়ারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে নেক্সট আমরা আমাদের যে তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, দেখো এখানে বলা রয়েছে দে শো জেনেটিক ভ্যারিয়েশন নেচার অফ দ্য ফার্স্ট জিনোম বাই সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের আসলে আমরা ব্যাকটেরিওফাজ দেখতে পাবো। কারোর ক্ষেত্রে ডিএনএ সিঙ্গেল স্ট্যান্ডার্ড রয়েছে, কারোর ক্ষেত্রে দেখতে পাবো ডাবল স্ট্যান্ডার্ড রয়েছে, কারোর ক্ষেত্রে বা আমরা আমাদের আরএনএ সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএর অস্তিত্বও আমরা দেখতে পেয়ে থাকি। নেক্সট আমরা চলে আসছি দেখো মরফোলজি অফ ব্যাকটেরিওফাজের ক্ষেত্রে। আগে যেমন আমরা ভাইরাসের কোন ভাইরাসের কথা টিএমবির ক্ষেত্রে জেনেছিলাম, তেমনি এর ক্ষেত্রেও জানতে হবে আমাদের। দেখো এটার সাইজ মূলত 24 থেকে 200 ন্যানোমিটারের মধ্যে। T4 ইজ অ্যামাং দ্য লার্জেস্ট ফাজ। তাহলে লার্জেস্ট ফাজ গুলোর মধ্যে আমরা T4 এটাকে আমরা বলতে পারছি লার্জেস্ট। তাহলে এদের মধ্যে আমরা যে পার্টটা দেখতে পাচ্ছি সেটা দেখো, এর যে হেড পোর্শনটা রয়েছে, এই হেড পোর্শনে আমরা টোটাল 20টা কিন্তু সাইড দেখতে পাবো। সেই জন্য খেয়াল রাখতে হবে, এটাকে আমরা আইসোহেড্রাল বলে থাকি। তাহলে আইকোসাহেড্রাল এটা হলো 20টা সাইড। তাহলে প্রশ্ন হতে পারে তার হেডে কতগুলো সাইড বা কতগুলো আমরা সেট দেখতে পাবো, সেটা হচ্ছে 20টা। তাহলে এই ছোট্ট ছোট্ট যে ইনফরমেশন গুলো তোমাদের কাছে দেওয়া রয়েছে, এগুলোকেই ভালো করে দেখে রাখবে। এরপরে আমরা যেটা তোমাদের কাছে শেয়ার করতে চাইছি, এখানে দেখো যে ব্যাকটেরিওফাজ ইজ মেড আপ অফ প্রোটিন কোড নোন অ্যাজ ক্যাপসিড, যেটা আমরা অলরেডি টিএমবির ক্ষেত্রেও পেয়েছিলাম। আর এখানে এটা হলো পলিহেড্রাল হেড। তাহলে প্রশ্ন হতে পারে পলিহেড্রাল হেড কোন ভাইরাসে দেখতে পাবো? খেয়াল রাখবে অবশ্যই আমরা ব্যাকটেরিওফাজের মধ্যে। পলিহেড্রাল কেন না, এখানে আমরা 20টা সাইড দেখতে পাচ্ছি, 20টা সাইড দেখতে পাবো। নেক্সট আমরা চলে যাব পরের যে ইনফরমেশন পকেটে। এগুলো সবই তোমাদের ওই মরফোলজিক্যাল ডিটেলসকে আর একটু শেয়ার করে দিয়েছি মাত্র। তাহলে এইখানে আমরা চলে যাচ্ছি আমাদের কাছে ব্যাকটেরিওফাজের ইম্পর্টেন্সের জায়গা। এই ব্যাকটেরিওফাজের ইম্পর্টেন্সের জায়গাটা একটুখানি ছোট্ট করে বলে রাখি। ফাজ থেরাপির পার্টটা অনেক সময় এটিকে আমরা থেরাপি বা চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। কি বলছে? দে আর ইউজড অ্যাজ অ্যান্টিবায়োটিক্স এগেনস্ট দ্য ব্যাকটেরিয়া ডিউ টু দ্য সেম মোড অফ অ্যাকশন। তার মানে আমরা যেহেতু দেখছি যে ব্যাকটেরিওফাজ, তার মানে কি ব্যাকটেরিয়াকে ভক্ষণ করে, তার মানে ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করে, ইনফেকশন ঘটায়। তাই একে ব্যবহার করে ব্যাকটেরিয়া জনিত কোনো রোগ থাকলে, ব্যাকটেরিয়াকে যদি হত্যা করার ব্যাপার থাকে, তাহলে সেক্ষেত্রে তাকে আমরা আমাদের ব্যবহার করতে পারি অ্যান্টিবায়োটিক হিসাবে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটাকে আমরা এখানে লার্ন করতে পারি। নেক্সট কিছু ইনফরমেশন আমাদের লার্ন করার দরকার। যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কথা আমরা বলছি। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস তার জেনেটিক মেটেরিয়াল কি? স্যার আরএনএ। ভাইরাস হ্যাজ এনভেলপ কন্টেন্ট ডিফারেন্ট স্পাইকস। তাহলে ভাইরাসগুলোর ক্ষেত্রে যে আমরা বলছি ইনফ্লুয়েঞ্জা, এই ইনফ্লুয়েঞ্জার বিভিন্ন স্পাইক রয়েছে। ছবিতে দেখো পাশে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা গোলাকার রয়েছে, আর একটা দেখো ত্রিকোণাকার রয়েছে ছাতার মতো। তাহলে ত্রিকোণাকার যেটা সেটাকে এইচ স্পাইক, এবং গোলাকার যেটা রয়েছে সেটাকে এন স্পাইক বলা হয়। এন ফর নিউরামিনিডেজ, এইচ ফর হিমাগ্লুটিনিন। তোমরা এই জায়গা থেকে যেমন প্রশ্ন পাবে, যেমন এইচ ফর কি দেওয়া রয়েছে, এইচ ফর হিমাগ্লুটিনিন। এইখানে H1N1, H1 থেকে শুরু করে H7 পর্যন্ত হতে পারে। এন দ্যাট ইজ নিউরামিনিডেজ, সেটা দেখো N0 থেকে N3 পর্যন্ত হতে পারে।
তাহলে আমাদের কাছে এই H1N1 এই শব্দগুলো তোমরা পেয়েছো, H5N1 যেমন সোয়ান ভাইরাস বা সোয়ান ডিজিজ যেটাকে আমরা বলছি, কিংবা আমাদের কাছে বার্ড ফ্লু বলছি। খেয়াল রাখবে যে কোনো ধরনের ফ্লু যদি বলি আমরা রোগের ক্ষেত্রে, ফ্লু মানে ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জার ফ্লু, তার মানে ভাইরাসটার নাম সবসময় খেয়াল রাখবে ইনফ্লুয়েঞ্জা। তাহলে ইনফ্লুয়েঞ্জা জনিত রোগগুলোকেই বলা হয় ফ্লু। তাহলে সেটার জন্য খেয়াল রাখবে যে ধরো কোনো একটা রোগের কথা দেখবে যেখানে বলা রয়েছে ফ্লু নামটা পাচ্ছ, তার মানে খেয়াল রাখবে যে সেটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। রেট্রো ভাইরাস কাকে বলে না, যে সমস্ত ভাইরাসের ক্ষেত্রে জেনেটিক মেটেরিয়াল আরএনএ, কিন্তু প্রয়োজন অনুযায়ী তারা কিন্তু কোথাও না কোথাও জেনেটিক মেটেরিয়াল আরএনএ প্রয়োজন হলে তারা ডিএনএ তৈরি করতে পারে রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়া। তাহলে এই রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় তৈরি করতে পারে জেনেটিক মেটেরিয়াল যেটা কিনা ডিএনএ, সেটা আমরা দেখতে পাই এইচআইভির মধ্যে। তাহলে এইচআইভি কে সেই কারণে আমরা একটা রেট্রো ভাইরাস বলছি। তাহলে ভাইরাস উইদাউট এনভেলাপ ইজ কল্ড, ভাইরাস যার মধ্যে কোনো এনভেলাপ নেই তাকে আমরা বলি ন্যাকেড ভাইরাস। যেমন মোস্ট অফ দ্য প্ল্যান্ট ভাইরাস কিন্তু ন্যাকেড প্রকৃতির হয়। আমরা এরপরে যাচ্ছি জেনেটিক মেটেরিয়ালের উপর ভিত্তি করে ভাইরাসের ক্লাসিফিকেশন। তাহলে জেনেটিক মেটেরিয়ালের উপর ভিত্তি করে যদি আমি ক্লাসিফিকেশনে যাই, তাহলে সেখানে নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ, ডিএনএর ক্ষেত্রে আবার সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ যেমন পার্ভো ভাইরাস তার এক্সাম্পল আমরা বলতে পারছি, ডাবল স্ট্যান্ডার্ড যেমন অ্যাডিনো ভাইরাস, তাহলে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ সেখানে দেখতে পাবো, সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস যেমন রাইনো ভাইরাস, পোলিও ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এইচআইভি এদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ ভাইরাস যেমন রিও ভাইরাস, রোটা ভাইরাস এদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। এই ছোট ছোট পার্টগুলো এক্সাম্পলগুলো ভালো করে খেয়াল রাখতে হবে। নেক্সট আসছে ভাইরাসের, দেখো লাইফ সাইকেল প্যাটার্ন। ভাইরাসের লাইফ সাইকেল প্যাটার্নে আমরা দেখতে পাচ্ছি লাইটিক লাইফ সাইকেল আমরা দেখতে পাবো। লাইটিক লাইফ সাইকেল সেটা হচ্ছে টি সিরিজের মধ্যে দেখতে পাচ্ছি। লাইটিক লাইফ সাইকেল কিন্তু আসলে ভাইরাসটি ব্যাকটেরিয়াকে আক্রমণ করবে এবং তার জেনেটিক মেটেরিয়ালকে ড্যামেজ করে সে পুরো সেলের যে সমস্ত কন্ট্রোলটাকে নিয়ে তার মধ্যে রেপ্লিকেশন ঘটিয়ে সেলটিকে বিদীর্ণ করে বেরিয়ে যাবে, অর্থাৎ সেলটির মৃত্যু ঘটাবে। দ্যাট ইজ লাইটিক লাইফ সাইকেল। আবার লাইসোজেনিকের ক্ষেত্রে সে ব্যাকটেরিয়াল সেলের মধ্যে ঢুকে তার জেনেটিক মেটেরিয়ালের মধ্যে তার নিজের অর্থাৎ ভাইরাসের জেনেটিক মেটেরিয়ালটা ইনসার্টেড হয়ে থেকে যাবে সুপ্ত অবস্থায়, সে জেনারেশন টু জেনারেশন ট্রান্সমিটেড হতে থাকবে এবং একটা সময় সেটি কিন্তু আবার লাইটিক সাইকেলের মাধ্যমে নিজের বিস্তার করবে। তাহলে সেখানে কিছুটা হলো ডরমেন্সি আমরা দেখতে পাবো, সেটা হলো লাইসোজেনিক লাইফ সাইকেল, সেটা হলো ল্যামডা ফেজ। তাহলে এইখানে ধরো একটা ব্যাকটেরিয়া, তার মধ্যে আমরা ব্যাকটেরিয়াল এইটা হলো তার ডিএনএ, তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মনে করো ব্যাকটেরিয়াল ডিএনএর সঙ্গে মনে করো ভাইরাল ডিএনএ যুক্ত হয়ে গেছে। তাহলে এই যে একটা ইউনিট বা একটা একক যেটা তৈরি হলো, এইটাকে কিন্তু আমরা প্রোফাজ বলে থাকি। অনেক সময় প্রোফাজটা কি সেটাও কিন্তু একটা প্রশ্নের জায়গা হতে পারে। তার প্রোফাজ, তাহলে প্রোফাজটা কি সেই প্রশ্নটা আমরা পেতে পারি। খেয়াল রাখতে হবে এই প্রোফাজটা আমরা কোন ধরনের লাইফ সাইকেলে দেখতে পাই সেটাও একটা প্রশ্নের জায়গা হয়। তাহলে প্রোফাজ আমরা কোন ধরনের লাইফ সাইকেলে দেখতে পাবো সেই প্রশ্নটাও আমরা কিন্তু পেয়ে থাকি। তাহলে সেটা আমরা দেখতে পাবো এই লাইসোজেনিক লাইফ সাইকেল, মূলত ল্যামডা ফাজের মধ্যে আমরা এটা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের কাছে এইখানে আমরা যে লাইফ সাইকেলের যে প্যাটার্ন গুলো আমরা বলেছিলাম সেই প্যাটার্ন গুলোকে এখানে এক্সপ্লেন করেছি ছবির মাধ্যমে। লাইটিক লাইফ সাইকেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে দেখো প্রোফাজ গঠিত হয়েছে। তাহলে এইখানে ব্যাকটেরিয়া এবং ভাইরাল জিনোম একসঙ্গে ইনসার্টেড রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এইটা হলো প্রোফাজ। তাহলে এখান থেকে তাহলে শুরুটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ভাইরাস ইনফেক্ট করেছে, তাহলে এইখান থেকে দেখো বিদীর্ণ হয়ে বেরিয়ে গেছে, সেই ভাইরাসটা এসে এখানে ইনফেক্ট করেছে, তার জেনেটিক মেটেরিয়ালটা এখানে যুক্ত হয়ে গেছে। তাহলে জেনেটিক মেটেরিয়ালটা এখানে যুক্ত হয়ে তাহলে কি তৈরি করেছে, স্যার প্রোফাজ তৈরি করেছে। প্রোফাজ তৈরি করার পরে সেখান থেকে দেখা গেল তার জেনেটিক মেটেরিয়ালটাকে বিদীর্ণ করে রেপ্লিকেশনের মাধ্যমে পুরো ভাইরাসের উপাদানগুলোকে ব্যবহার করেছে, তারপরে দেখা ব্যাকটেরিয়ার উপাদানগুলোকে ব্যবহার করেছে, তারপরে সেখানে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে বেরিয়ে গেছে। তাহলে এইভাবে পুরো ব্যাকটেরিয়াকে মৃত্যু ঘটিয়ে বেরিয়ে যাচ্ছে, এটা হলো লাইটিক লাইফ সাইকেল। লাইসোজেনিক লাইফ সাইকেলের ক্ষেত্রে কিন্তু প্রোফাজ কন্ডিশনটা থেকে যাচ্ছে, তারা বংশ বিস্তার করছে, তার সঙ্গে সঙ্গে ভাইরাসের যে জিনোম সেটাও কিন্তু বিস্তার পাচ্ছে। নেক্সট আমরা আমাদের কাছে এই পার্টগুলোই ছবির সাহায্যে বিভিন্ন ভাবে তোমাদের কাছে বোঝানোর চেষ্টা করেছি, সেই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ লাইটিক এবং লাইসোজেনিক লাইফ সাইকেলের। তাহলে এইখানে আমরা তথ্যগুলোকে দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে যে ডিউরিং লাইটিক লাইফ সাইকেল তাহলে কি হচ্ছে, লাইসিস অফ ব্যাকটেরিয়াল সেল অকার্ড। আর কি বলছে, লাইটিক লাইফ সাইকেল ইজ ফাউন্ড ইন টি সিরিজ ভাইরাস। টি সিরিজের যে ভাইরাসগুলো রয়েছে তার মধ্যেই আমরা যেমন T2, T4, T6 এদের মধ্যেই কিন্তু আমরা লাইটিক লাইফ সাইকেলটা দেখতে পাবো। এরপরে লাইসোজেনিক লাইফ সাইকেলে কি হচ্ছে, ভাইরাল জেনোম
ইন্টিগ্রেটেড উইথ দ্য ব্যাকটেরিয়াল জিনোম উইদাউট লাইসিস দ্য ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়াকে হত্যা না করে, ব্যাকটেরিয়াকে বিদীর্ণ না করে তার জিনোমের সঙ্গে ইন্টিগ্রেটেড অবস্থায় থাকছে লাইসোজেনিক লাইফ সাইকেলে। প্রোফাজ কি, যেটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম, দ্য ইন্টিগ্রেটেড ভাইরাল জিনোম উইথ দ্য ব্যাকটেরিয়াল জিনোম ইন লাইসোজেনিক লাইফ সাইকেল, সেটা হলো আমাদের কাছে কোথাও না কোথাও এই আসলে প্রোফাজ। তাহলে লাইসোজেনিক লাইফ সাইকেল ইজ ফাউন্ড ইন কোন ধরনের ভাইরাসের মধ্যে আমরা দেখতে পাবো? সেটা হচ্ছে ল্যামডা ফাজের মধ্যে দেখতে পাবো। ইন্টারফেরন বলে একটা শব্দ আমরা পাই, এটা কি না, যখন আমাদের কোষের মধ্যে কোনো ভাইরাস প্রবেশ করে তার রেপ্লিকেশন, তার বৃদ্ধিকে বাধা প্রদান করবার জন্য কোষের মধ্যে এক ধরনের রাসায়নিক উপাদান তৈরি হয় যাকে আমরা ইন্টারফেরন বলে থাকি। এরপরে দেখো ভিরুলেন্ট ফাজ বলে একটা শব্দ আমরা পাই। ভিরুলেন্ট যে কি বলছে, দ্য ফাজ দ্যাট এক্সিবিট লাইটিক সাইকেল আর কল্ড ভিরুলেন্ট ফাজ। তার মানে যারা ওই লাইটিক লাইফ সাইকেল সম্পন্ন করে, ব্যাকটেরিয়ার মৃত্যু ঘটায়, তাদেরকে আমরা ভিরুলেন্ট ফাজ বলছি। আর একটা রয়েছে দেখো টেম্পারেট ফাজ। টেম্পারেট ফাজটা কি? টেম্পারেট ফাজের ক্ষেত্রে দ্য ফাজ দ্যাট এক্সিবিট লাইসোজেনিক লাইফ সাইকেল আর কল্ড দ্য টেম্পারেট ফাজ। তাহলে যে ক্ষেত্রে লাইসোজেনিক লাইফ সাইকেল হবে তাদেরকে আমরা টেম্পারেট ফাজ বলবো। নেক্সট কতগুলো মডেল কোশ্চিন আমরা চটজলদি শেয়ার করে নিচ্ছি। হুইচ ওয়ান ইজ দ্য ডিএনএ কন্টেনিং প্ল্যান্ট ভাইরাস? তাহলে ডিএনএ কন্টেনিং প্ল্যান্ট ভাইরাস কোনটা? তাহলে এখানে আমরা একটু আগে শেয়ার করেছিলাম, সেটা ছিল সিএমভি বা কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস। নেক্সট আমরা দেখতে পাচ্ছি ভাইরাসেস আর অবজার্ভড আন্ডার দ্য। ভাইরাস কোথায় দেখতে পাবো, কার সাথে দেখতে পাবো? ভাইরাস সবসময়ের জন্য ইলেকট্রন মাইক্রোস্কোপের তলায় দেখতে হয়, এত ছোট প্রকৃতির হয়। নেক্সট পরের প্রশ্ন কি রয়েছে, ইনফেকশাস ভাইরাস পার্টিকেল ইজ নোন অ্যাজ, সেটা কি হবে? অলরেডি ভিরিয়ন। তাহলে তোমরা আজকে যে ক্লাসটা আমার সাথে করছো তাদের সেখানে দেখো শুরু থেকে যে তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করে এলাম, সেই তথ্যগুলোর সঙ্গে যদি তোমরা লার্ন করে থাকো তাহলে এই উত্তরগুলো তোমরা কিন্তু নিজেরাই করতে পারবে। চলো নেক্সট কোশ্চেন তোমাদের জন্য রাখি। পরের কোশ্চেন দেখো, প্রোফাজ ইজ ফর্মড ডিউরিং। প্রোফাজ কোন সময় বা কোন জীবনচক্রে গঠিত হয়? এই প্রশ্নটি দেওয়া রয়েছে। তাহলে প্রোফাজ কোন জীবনচক্রে গঠিত হয়, এই জায়গাগুলো এই ধরনের প্রশ্ন পাবে। লাইটিক সাইকেল, লাইসোজেনিক সাইকেল, ইনফেকশন, কিংবা বলা রয়েছে বোথ এ অ্যান্ড বি। তাহলে প্রোফাজ মূলত লাইসোজেনিক লাইফ সাইকেলের মধ্যেই কিন্তু সম্পন্ন হয়ে থাকে। নেক্সট দেখো, মোস্ট অফ দ্য প্ল্যান্ট ভাইরাস হ্যাজ আরএনএ বাট হুইচ ইজ দ্য প্ল্যান্ট ভাইরাস কন্টেন ডিএনএ। ভীষণ ইম্পর্টেন্ট এই ইনফরমেশনটা, তোমাদেরকে বলেছিলাম যে এই ধরনের প্রশ্নগুলোই হবে। তাহলে তোমরা যে প্রশ্নের উত্তরটা যেটা ভাবছো, নিশ্চিত রূপে তোমরা যেটা ভাবলে সেটা কারেক্ট কিনা দেখে নাও। এখানে টিএমবি, বিএসসি, সিএমবি কিংবা পিটিএসবি এই সমস্ত অপশনগুলো দেওয়া রয়েছে, তার মধ্যে উত্তরটা কিন্তু সিএমভি, দ্যাট ইজ কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস, যার মধ্যে কিন্তু আমরা ডিএনএ এর অস্তিত্ব দেখতে পাবো। নেক্সট আমরা পরের পার্টটাতে দেখো, পরের কোশ্চেন, প্রোফাজ ইজ ফর্মড ইন। প্রোফাজ, এই যে ঘটনাটি আমরা একটু আগে ব্যাখ্যা করেছিলাম যে প্রোফাজটা কি, তাহলে এটি কোন ধরনের জীবনচক্রে আমরা দেখতে পাবো? তাহলে প্রোফাজ মূলত কোন ধরনের জীবনচক্রে? এখানে বলা রয়েছে লাইসোজেনিক লাইফ সাইকেল, লাইটিক লাইফ সাইকেল, বোথ এ অ্যান্ড বি, নান অফ দিস। খেয়াল রাখবে অপশন এ লাইসোজেনিক লাইফ সাইকেলের মধ্যেই এটা আমরা দেখতে পাবো। নেক্সট, এইচআইভি আ মেম্বার অফ গ্রুপ অফ কোন ধরনের? তাহলে এইচআইভি মূলত রেট্রোভাইরাস, কারণ এদের জেনেটিক মেটেরিয়াল আরএনএ, প্রয়োজনে এরা ডিএনএ তৈরি করে নিতে পারে। চলো তাহলে ভাইরাস ছেড়ে এবার আমরা আসছি পরের পার্ট, যেটার নাম হলো ব্যাকটেরিয়া। তাহলে মাইক্রোবায়োলজিতে ব্যাকটেরিয়া এখানে আমরা লার্ন করতে যাচ্ছি। ব্যাকটেরিয়াকে কিন্তু আমরা প্রোক্যারিওটিক সেল বলে থাকি। তাহলে এই ব্যাকটেরিয়া এটা আমাদের কাছে প্রোক্যারিওটিক সেল। ভাইরাসকে আমরা বলেছিলাম আসেলুলার বা অকোষীয়, কিন্তু ব্যাকটেরিয়া কিন্তু কোষ। তবে এদের কোষগুলোর মধ্যে আমাদের উন্নত কোষগুলো যেগুলো ইউক্যারিওটিক সেল নামে পরিচিত, যাদের মধ্যে নিউক্লিয়াস সুগঠিত, তেমনটা নয়। তাহলে এদের নিউক্লিয়াস থাকে না, বরং জেনেটিক মেটেরিয়াল ডিএনএ তাদের সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজমের মধ্যে ন্যাকেট বা ভাসমান অবস্থায় আমরা দেখতে পাই। তাই ব্যাকটেরিয়া আসলে প্রোক্যারিওটিক সেল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাকটেরিয়ার মধ্যে তার সেল ওয়াল থাকবে। তার এখানে আমরা সেল ওয়াল দেখতে পাবো। সেল ওয়ালের বাইরে এরকম কতগুলো সূক্ষ্ম সুতোর মতো অংশ দেখতে পাচ্ছ, যেগুলোকে আমরা পিলি কিংবা লম্বা সুতোর মতো অংশ আমরা ফ্লাজেলা দেখতে পাচ্ছি। আর ভেতরে এটাকে আমরা দেখতে পাচ্ছি, দেখো জেনেটিক মেটেরিয়াল অবস্থান করছে। তাহলে এখানে জেনেটিক মেটেরিয়াল কিন্তু সর্বদা ডিএনএ। আগেরটাই আমরা কি বলেছিলাম, ভাইরাসের ক্ষেত্রে বলেছিলাম ডিএনএ হতে পারে, অথবা
আরএনএ হতে পারে। এখানে কিন্তু সবসময়ের জন্য জেনেটিক মেটেরিয়াল ডিএনএ হবে। আর এদের ক্ষেত্রে প্লান্টের মতো সেল ওয়াল রয়েছে, কখনো কখনো বাইরে একটা পিচ্ছিল আস্তরণ থাকে যাকে আমরা ক্যাপসুলও বলে থাকি। তাহলে এইভাবে আমাদের সেল মেমব্রেন রয়েছে। তাহলে এইভাবে আমরা ব্যাকটেরিয়াল যে সেল বা প্রোক্যারিওটিক সেল, তার মধ্যে কোনো এই নিউক্লিয়াসের পার্টটাতে ডিএনএ আর বাকি শুধু কতগুলো ছোট ছোট দানাদার অংশ রাইবোজোম হিসেবে দেখতে পাই, বাকি অন্য কোনো কোষীয় অঙ্গাণু থাকে না। এটাকে ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে ব্যাকটেরিয়া একটা প্রোক্যারিওটিক সেল, এর মধ্যে কোষ পর্দা ছাড়া কোনো রকম পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু থাকে না। তথ্যটিকে মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, কারণ প্রশ্ন হবে কোন কোষীয় অঙ্গাণুটি ব্যাকটেরিয়ার মধ্যে দেখা যায়। তাহলে খেয়াল রাখতে হবে যে সমস্ত কোষীয় অঙ্গাণু বা সেলুলার অর্গানালিজের মেমব্রেন রয়েছে তারা কিন্তু কেউ আমাদের এই ব্যাকটেরিয়ার মধ্যে দেখা যাবে না। তাহলে আমাদের যাই ছোট ছোট তথ্যগুলো জেনে নিই। ব্যাকটেরিয়া আর মাইক্রোস্কোপিক অর্গানিজম হুইচ আর অফেন নোন অ্যাজ জার্মস অর মাইক্রোবস। তাহলে ব্যাকটেরিয়া হলো ক্ষুদ্র ক্ষুদ্র জীব, কখনো কখনো তাদেরকে জার্মস বা মাইক্রোবস হিসাবেও আমরা শেয়ার করে থাকি। ব্যাকটেরিয়াম ওয়াজ ডিসকভার্ড বাই, প্রথম কে আবিষ্কার করেছিলেন? অ্যান্টন ভন লিউয়েনহফ ইন 1676, 1676 খ্রিস্টাব্দে প্রথম তিনি ব্যাকটেরিয়াকে আবিষ্কার করেন এবং নামকরণ করেন স্মল অ্যানিমেলকিউলস। তাহলে স্মল অ্যানিমেলকিউলস কাকে রেফার করে? সেটা আমাদের কাছে এই ব্যাকটেরিয়াকে। কিন্তু এই ব্যাকটেরিয়া শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন বিজ্ঞানী এরেনবার্গ। এখানে ফাদার অফ ব্যাকটেরিওলজি বলা হয় আর কজ বা রবার্ট কজকে। ছোট ছোট জিকে ভিত্তিক প্রশ্ন। এবার আমরা আসছি ট্যাক্সোনমিক এরিয়া, অর্থাৎ এর যদি শ্রেণীবিন্যাসের নিরিখে চিন্তা ভাবনা করি, ব্যাকটেরিয়াকে আমরা আর্কি ব্যাকটেরিয়া এবং ইউ ব্যাকটেরিয়া। যখন প্রাচীন পৃথিবীতে জীবনের উৎপত্তি হচ্ছে তখন ব্যাকটেরিয়ার উৎপত্তি হয়েছে। সেই সময় পরিবেশ আজকের দিনের পরিবেশের মতো জীবের মতো এত উপযুক্ত বা অনুকূল ছিল না। তাহলে সেই প্রতিকূল পরিবেশে প্রথম যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো তৈরি হয়েছিল সেই এক্সট্রিম এনভায়রনমেন্টকে টলারেট করবার জন্য তারা ছিল কিন্তু আর্কি ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার মধ্যেও ইভলিউশন বা বিবর্তন ঘটেছে। তাহলে সেই বিবর্তনের মাধ্যমে আধুনিক যে ব্যাকটেরিয়া তারা হলো ইউ ব্যাকটেরিয়া। তাহলে আর্কি ব্যাকটেরিয়া সর্বদা কি হবে? এক্সট্রিম যে এনভায়রনমেন্ট রয়েছে সেই এনভায়রনমেন্টে, যেমন যেখানে মার্সি ল্যান্ড রয়েছে সেখানে আমরা দেখতে পাবো সেগুলোকে পচিয়ে আমাদের মিথেন গ্যাস তৈরি হচ্ছে। তাহলে সেই সমস্ত ক্ষেত্রে যে ব্যাকটেরিয়া, যেখানে কোনো অন্য কোনো জীব থাকতে পারে না, ব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়া থাকে তাকে বলা হয় মিথানো ব্যাকটেরিয়া, যারা মিথেন গ্যাস তৈরি করে। তারপরে আমরা হ্যালোফিল, যেখানে প্রচুর লবণ সল্ট রয়েছে, সেখানেও এই ব্যাকটেরিয়ার এক্সিস্টেন্স আমরা দেখতে পাচ্ছি। অ্যাসিডো থার্মোফিলস, তাহলে যেখানে প্রচুর অ্যাসিড বা প্রচুর হিট রয়েছে তাদের সেখানেও কিন্তু আমরা ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছি। এই ধরনের ব্যাকটেরিয়াগুলোকে আমরা আর্কি ব্যাকটেরিয়া বলছি। এছাড়া আমাদের যে ইউ ব্যাকটেরিয়া, মানে আজকের দিনের আধুনিক যে ব্যাকটেরিয়া রয়েছে, তাদেরকে রং করার ভিত্তির উপর নির্ভর করে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বলা হয়ে থাকে। বিজ্ঞানী ক্রিশ্চিয়ান গ্রাম এই রং করার পদ্ধতিটা আমাদের সামনে তুলে ধরেছিলেন, তার নামের উপর ভিত্তি করে এটিকে গ্রাম পজিটিভ কিংবা গ্রাম নেগেটিভ বলা হয়ে থাকে। তাহলে আমাদের কাছে কিছু ছোট ব্যাকটেরিয়া, স্মলেস্ট ব্যাকটেরিয়া, ডায়ালিস্টার নিমোসিনটিস, এটা হলো আমাদের কাছে সব থেকে ছোট ব্যাকটেরিয়া। লংগেস্ট ব্যাকটেরিয়াকে ব্যাসিলাস বুস্টিলিস কিংবা লার্জেস্ট ব্যাকটেরিয়া ব্যাগিয়াটুয়া মিরাবিলিস। এই ছোট ছোট কতগুলো জিকে টাইপের ইনফরমেশন যেটা আমাদের মনে রাখতে হবে। নেক্সট দেখো, ব্যাকটেরিয়া আর কল্ড প্রোক্যারিওটিক অর্গানিজম, যা শুরুতেই আমি তোমাদেরকে ব্যাখ্যা করে এসেছি। কেন এদেরকে প্রোক্যারিওটিক সেল বলা হয় তার জায়গাটাতে দাঁড়িয়ে দেখো, সেল ওয়াল ইজ কম্পোজড অফ মিউকোপেপটাইড অর পেপটাইডোগ্লাইকন। এই তথ্যটি ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের প্রশ্ন হবে ব্যাকটেরিয়াল সেল ওয়াল কোন রাসায়নিক উপাদান দিয়ে তৈরি? তাহলে ব্যাকটেরিয়াল সেল ওয়াল যে রাসায়নিক উপাদান দিয়ে তৈরি সেটা হলো পেপটাইডোগ্লাইকন। এর ডিটেলটা আমরা একটু পরে শেয়ার করছি। তাহলে প্রেজেন্স অফ নিউক্লিয়েড, স্যার নিউক্লিক অ্যাসিড নয়? হ্যাঁ নিউক্লিক অ্যাসিড, তবে নিউক্লিয়াস নয়। তাহলে নিউক্লিয়াস নয়, মুক্ত অবস্থায় ডিএনএ, আমি বলেছিলাম সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজমের মধ্যে ন্যাকেট বা ভাসমান অবস্থায় রয়েছে এমন গঠনকে আমরা নিউক্লিয়েড বলে থাকি। তারপরে দেখো অ্যাবসেন্স অফ মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলি। তাহলে একটু আগে বলেছিলাম ব্যাকটেরিয়ার মধ্যে কোনো পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু থাকবে না, তাহলে এটা সেই তথ্য দেওয়া রয়েছে। এর মধ্যে যে রাইবোজোম দেখতে পাবো সেটা হলো 70S টাইপ অফ রাইবোজোম, যেটা ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে কত হয় জানো তোমরা? ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে 80S টাইপ।
কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে 70S টাইপ অফ রাইবোজোম আমরা দেখতে পাই। আর এদের ক্ষেত্রে আমরা প্রাচীনতম কোষ বিভাজন পদ্ধতি, যেটাকে আমরা অ্যামাইটোটিক সেল ডিভিশন, সেটা বলে থাকি। নেক্সট আমাদের কাছে পরের জায়গায় চলে আসি, যে ব্যাকটেরিয়াল সেল যেটা স্ট্রাকচারটাকে যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে এখানে আমরা আউটার এবং ইনার এই দুটো পার্ট ভাগ করতে পারি। স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়াল যে সেলগুলো রয়েছে, সেখানে দেখো আউটার সাইডে দেখতে পাচ্ছি সেলগুলো কি কি রয়েছে, ক্যাপসুল, ফ্ল্যাজেলা এবং সিলিয়া। আমরা দ্রুত এগোচ্ছি, মানে দ্রুত, যেহেতু সময় আমাদের কাছে ভীষণ কম, এই অল্প সময়ের মধ্যে যেহেতু আমাদের প্রস্তুতি নিতে হবে, তাই সবটা হয়তো বিস্তারিতভাবে ইনডেপথে গিয়ে শেয়ার করতে পারলাম না বা পারছি না, কিন্তু তোমাদের কাছে সেই পকেট অফ ইনফরমেশন গুলো যেগুলো চটজলদি তোমাদেরকে দেখে নিতে হবে, সেই জায়গাগুলোকে শেয়ার করে দিচ্ছি। এবার দেখো আমাদের কোষ প্রাচীরের বাইরে যে সমস্ত স্ট্রাকচার গুলো দেখতে পাবো, সেটা হলো ক্যাপসুল, ফ্ল্যাজেলা এবং ফিলি। আর ইনসাইড অফ দ্য সেল ওয়াল, সেল ওয়ালের ভেতরে যেগুলো রয়েছে সেটা হচ্ছে সেল ওয়াল নিজে, সাইটোপ্লাজমিক মেমব্রেন, নিউক্লিয়েট, প্লাজমিড, মেসোজোম, রাইবোজোম, সাইটোপ্লাজম এবং স্পোর। এই কয়েকটা স্ট্রাকচার সম্পর্কে আমাদের ডিটেলস স্টাডি করে নিতে হবে বা জানতে হবে। তাহলে আমরা চলে আসছি পরের জায়গাটিতে, দেখো ক্যাপসুল বা স্লাইম লেয়ার, যেটাকে আমরা মূলত পলিস্যাকারাইড দিয়ে তৈরি হতে দেখি। তাহলে ব্যাকটেরিয়ার মধ্যে এই ধরনের দেখো, ব্যাকটেরিয়া পজিং আ ক্যাপসুল ইজ নোন অ্যাজ এনক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া। তাহলে এনক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া মানে যাদের ক্যাপসুল রয়েছে। তাহলে এই ক্যাপসুল মুখ্যত কোন উপাদান দিয়ে তৈরি? পলিস্যাকারাইড দিয়ে তৈরি। এই প্রশ্ন হবে, ফাংশনটা কি? ইট হেল্পস ইন অ্যাটাচমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইট প্রিভেন্ট দ্য সেল ফ্রম দ্য ডেসিকেশন অর ড্রাইং। তাহলে এটি অন্য কোনো কোষের সঙ্গে যুক্ত হতে এবং শুকিয়ে যাওয়া থেকে সুরক্ষিত রাখে। আর ক্যাপসুল রেজিস্ট দ্য ফ্যাগোসাইটোসিস বাই দ্য ডাব্লিউবিসি। তাহলে এটি ডাব্লিউবিসি দ্বারা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া থেকে নিজেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাজেলা। ফ্ল্যাজেলা এর ক্ষেত্রে বিশেষ সেই প্রোটিনটার নামটা ভীষণ ইম্পর্টেন্ট। ফ্ল্যাজেলা মূলত সুতোর মতো যে অংশটি আমরা দেখতে পাই, অর্থাৎ একটা ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে সিলিয়া বা ফ্ল্যাজেলার মতো যে স্ট্রাকচারগুলো বলি, যেগুলো ব্যাকটেরিয়াকে লোকোমোশনে সাহায্য করে, সেই সমস্ত পার্টটা বিশেষ এক ধরনের প্রোটিন দিয়ে তৈরি। সেই প্রোটিনটার নাম ভালো করে খেয়াল রাখবে। আবারও স্টার মার্ক প্রোভাইড করলাম, কারণ এটি তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। তাহলে এই উড়ান পাঠশালাতেই কিন্তু তোমরা এই সমস্ত তথ্যগুলো পাচ্ছ, যা তোমাদেরকে অবশ্যই সাফল্যের জন্য এগিয়ে রাখবে। নিজেরা তো অবশ্যই স্টাডি করছো, সঙ্গে বন্ধুদেরকেও কিন্তু ফেভার করো, বন্ধুদের কাছেও শেয়ার করো। চলো তাহলে আমরা চলে আসছি আমাদের কাছে। এই যে ফ্ল্যাজেলাম হ্যাজ 3 পার্ট। কি কি 3টে পার্ট রয়েছে? বেসাল বডি, হুক অ্যান্ড ফিলামেন্টস। তাহলে এই 3টে পার্ট নিয়ে কিন্তু আমাদের আসলে এই ফ্ল্যাজেলা তৈরি হয়ে থাকে। তাহলে এটা কি কাজে সাহায্য করে? মর্টিলিটি অফ দ্য ব্যাকটেরিয়া, অর্থাৎ ব্যাকটেরিয়ার চলন কাজে বা চলন গমনের ক্ষেত্রে সাহায্য করে। নেক্সট আসছে দেখো, ব্যাকটেরিয়ার যে ধরন কিসের উপর ভিত্তি করে? না ফ্ল্যাজেলা। কোথাও কোথাও ব্যাকটেরিয়া দেখো একটা দিকে কেবলমাত্র ফ্ল্যাজেলা রয়েছে, তাহলে তাকে আমরা কি বলবো? কিংবা একদিকে এক গুচ্ছাকারে রয়েছে, তাহলে একদিকে থাকলে তাকে আমরা বলছি মনোট্রিকাস। একদিকে গুচ্ছাকারে থাকলে তখন তাকে বলছি লোপাট্রিকাস। দুই প্রান্তে একটা করে রয়েছে অ্যাম্পিট্রিকাস। যদি সর্বত্র থাকে সব দিকেই পেরিট্রিকাস। যদি দুই প্রান্তেই আবার গুচ্ছাকারে থাকে তখন তাকে অ্যাম্ফিলোপোট্রিকাস বলা হয়। তাহলে এই যে পার্টগুলো রয়েছে, এই ছোট্ট ছোট্ট ইনফরমেশন কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে মোনোট্রিকাস, লোপোট্রিকাস, অ্যাম্পিট্রিকাস, পেরিট্রিকাস, সেফালোলোপোট্রিকাস বা অ্যাম্ফিলোট্রিকাস কিংবা অ্যাট্রিকাস, এইগুলোর প্রত্যেকের এক্সাম্পল গুলো দেওয়া রয়েছে। এগুলোকেও কিন্তু ভালো করে তোমাদের মেমোরাইজ করতে হবে, মুখস্থ করতে হবে। তাহলে মোনোট্রিকাস মানে বলেছি একটা। লোপোট্রিকাসের ক্ষেত্রে সেটা কি বলেছি দেখো, যে যখন আমরা একদিকেই গুচ্ছাকারে অবস্থান করছে। তাহলে স্লাইডটাকে দেখলে তোমরা যদি এই এরিয়াটাকে দেখে নাও, তাহলে এর মধ্যে সমস্ত ইনফরমেশন কিন্তু প্রোভাইডেড। নেক্সট পরের জায়গায় চলে আসি, পিলি। তাহলে পিলি আর হলো ফিলামেন্টাস অ্যান্ড নন হেলিক্যাল স্ট্রাকচার শর্টার দেন ফ্ল্যাজেলা। তাহলে ফ্ল্যাজেলার থেকে ছোট, হলো মানে ফাঁপা, এবং এটি হেলিক্যাল বা প্যাঁচানো প্রকৃতির হয় না, ছোট আকৃতির। পিলি ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তাহলে পিলি নামক গঠনটি মূলত গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখতে পাই, সেটা খেয়াল রাখতে হবে। আর কোন প্রোটিন দিয়ে তৈরি হয়? সেটা হলো পিলিন প্রোটিন। তাহলে ফ্ল্যাজেলা কি দিয়ে তৈরি হয়েছিল? ফ্ল্যাজেলিন। এটা হলো পিলিন প্রোটিন। তাহলে এটাও আমি আমাদের স্টার মার্ক প্রোভাইড করেছি, আর তার কারণ হলো এটাও খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। তাহলে এর কাজটা কি? পিলির মূল কাজটা হলো অ্যাটাচমেন্ট, আর একটা হলো স্পেশালাইজড ফাংশনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, সেটা হলো সেক্স পিলি, অর্থাৎ
সেক্সুয়ালি ডিফারেন্সিয়েট করবার জন্য এটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট আসছে দেখো ব্যাকটেরিয়াল সেল ওয়াল। আমরা বলেছিলাম ব্যাকটেরিয়াল সেল ওয়াল কি দিয়ে তৈরি? পেপটাইডোগ্লাইকান। পেপটাইডোগ্লাইকান সেখানে আমরা এনএজি এন অ্যাসিটাইল গ্লুকোজামাইন এবং এনএএম এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড এই দুটোরই কিন্তু আমরা একটা ক্রস লিঙ্কড এরিয়া দেখতে পাই, যেটা দিয়ে আমাদের এই পেপটাইডোগ্লাইকান তৈরি হয়েছে। তাহলে পেপটাইডোগ্লাইকান যে কথাটা আমরা বলছি এটা কিন্তু ব্যাকটেরিয়াল সেল ওয়ালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমরা দেখতে পাবো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে টিকোইক অ্যাসিডের বিষয়। তাহলে এই গ্রাম পজিটিভ যে ব্যাকটেরিয়া রয়েছে তার মধ্যে টিকোইক অ্যাসিড কিন্তু দেখতে পাবো, আর এটা একটা গুরুত্বপূর্ণ স্টার মার্ক দেওয়া, মানে বুঝতে হবে যে এটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে এই যে পার্টটা আমাদের কাছে রয়েছে টিকোইক অ্যাসিড কোন ধরনের ব্যাকটেরিয়ার মধ্যে দেখা যাবে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে। এর আগে আমরা বলেছিলাম পিলি কোন ধরনের ব্যাকটেরিয়া? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। ফলে একদম স্টার মার্ক করে দিচ্ছি মোস্ট সাজেস্টিভ পার্টগুলো অবশ্যই উড়ান পাঠশালাতেই তোমরা পাচ্ছ। আবারও বলছি, নিজেরা তৈরি হচ্ছ, বন্ধুদেরকেও রেফার করো। চলো উড়ান পাঠশালায় আমরা সবাই সফল হবই। তাহলে আমাদের কাছে এখানে চলে আসছি পরের জায়গাটিতে, সেটা দেখো ইট ইজ দ্য মেজর সারফেস অ্যান্টিজেন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাবো এই পার্টটা। আর কি দেখতে পাচ্ছি এখানে ভালো করে খেয়াল রাখবে যে ব্যাকটেরিয়াল সেল ওয়ালের মেজর যে কম্পোনেন্ট ব্যাকটেরিয়াল সেল ওয়ালে সেটা হচ্ছে পেপটাইডোগ্লাইকান। এই দুটো নাম এনএজি এবং এনএএম এর ফুল ফর্মটা ভালো করে খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা যে পার্টটাতে যাচ্ছি সেটা হচ্ছে লিপিড কন্টেন্ট। এই পার্টটাকে ভালো করে খেয়াল রাখতে হবে। লিপিড কন্টেন্ট মূলত কোনটাতে আমরা বেশি পাবো আর কোনটাতে কম পাবো? দেখো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে লিপিড কন্টেন্ট মাত্র 2 থেকে 5%, আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখো লিপিড কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি 15 থেকে 20%। তাহলে খেয়াল রাখবেন লিপিডটা বেশি আছে বলেই কিন্তু এরা রংটাকে ধরে রাখতে পারে না, তার জন্যই এরা গ্রাম নেগেটিভ। কারণ গ্রাম কথাটা কি বলেছিলাম, বিজ্ঞানী ক্রিশ্চিয়ান গ্রাম যে রংটি তৈরি করেছিলেন, যে রংটি ব্যাকটেরিয়াকে দেখার জন্য ব্যবহার করা হয়, তার মধ্যে আমরা দেখতে পাই যে ব্যাকটেরিয়াগুলো মূলত রংগুলো ধারণ করে থাকে। তাদেরকে আমরা গ্রাম পজিটিভ, যারা ধারণ করতে পারে না তাদেরকে আমরা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বলে থাকি। তাহলে এই পকেটটা ভালো করে খেয়াল রাখতে হবে কার মধ্যে লিপিড কন্টেন্ট বেশি, কার মধ্যে লিপিড কন্টেন্ট কম, কোথায় টিকোইক অ্যাসিড রয়েছে কোনটাতে নেই। এই ছোট্ট যে ইনফরমেশন পকেট তা কিন্তু তোমাদের সাফল্যের জন্য অনেকটা বড়। তাই ভালো করে ছোট্ট ছোট্ট পয়েন্টগুলোকে ভালো করে খেয়াল রাখবে। আমি মোস্ট সাজেস্টিভ পার্টগুলো তোমাদের কাছে শেয়ার করছি। তাহলে দেখো ক্রিশ্চিয়ান গ্রাম কে এই রংটা আবিষ্কার করেছিলেন ব্যাকটেরিয়াকে দেখার জন্য, সেটা তোমাদেরকে বলেছিলাম ক্রিশ্চিয়ান গ্রাম, যার উপর ভিত্তি করে কিন্তু এই গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ভাগ হয়েছে। কি থাকে তার মধ্যে? রাসায়নিক উপাদানটা কি এই রঙের মধ্যে? ক্রিস্টাল ভায়োলেট রয়েছে, অ্যামোনিয়াম অক্সালেট রয়েছে এবং স্যাফরানিন রয়েছে। তাহলে এটাও কিন্তু একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন, যা অলরেডি আমি আবারও স্টার মার্ক করলাম। তার মানে ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের এই যে ছোট্ট ছোট্ট জায়গা তা কিন্তু আমাদের সাফল্যের জন্য কিন্তু অনেকটা এগিয়ে রাখবে। ভালো করে খেয়াল রাখবে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কিছু উদাহরণ, কারণ তোমাদের কাছে প্রশ্ন হতে পারে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কিংবা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কোনটা। এই ধরনের ছোট্ট ছোট্ট জায়গা কিন্তু প্রশ্ন হিসেবে আসবে, এবিসিডি করে 4টে অপশন, আর তার মধ্যে থেকে তোমাদের কিন্তু সঠিক উত্তরটাকে বার করে ফেলতেই হবে। তাহলে আমরা চলে আসবো পরের পার্টিতে, সেটা হচ্ছে সেল মেমব্রেন, কোষ পর্দা। সাইটোলজিতে পড়ে এসেছি, নতুন করে আর বলার কিছু নেই। ওখানে যা ছিল একই জিনিস, কোষ পর্দা, সেটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রেই হোক কিংবা অন্য কোনো জীবকোষের ক্ষেত্রেই হোক, প্রত্যেকের ক্ষেত্রে একই কম্পোনেন্ট, একই স্ট্রাকচার, একই গঠন। তাই ভয় পাওয়ার কিছু নেই। কোষবিদ্যা পড়ে এসেছি, সাইটোলজি পড়ে এসেছি, একই জিনিস রয়েছে। তাই হয়তো এখানে আমি আর বেশি বকবক করবো না। খেয়াল রাখতে হবে সেল মেমব্রেন প্রোটিন এবং লিপিড দিয়ে তৈরি হয়ে থাকে। তাহলে এখানে মূলত প্রোটিন এবং লিপিড দিয়ে কোষ পর্দা তৈরি হয়ে থাকে। নেক্সট পার্টটাতে আমরা আসছি নিউক্লিয়াস এবং প্লাজমিড। এই নিউক্লিয়াস একটু আগে আমরা বলেছিলাম যে এদের মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না। তাহলে স্যার নিউক্লিয়াস এবং প্লাজমিড নামকরণ করেছেন কেন? কারণ নিউক্লিয়াস বলা হয়েছে এর মধ্যে নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ রয়েছে। তাহলে ডিএনএ গুলো সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজমের মধ্যে ফ্লোট করছে, ভাসমান অবস্থায় রয়েছে, কিন্তু নিউক্লিয়াসের মতো আকৃতিতে নেই, তাই এদেরকে নিউক্লিয়েট বলা হয়। আর এই ডিএনএ এর মধ্যে সমস্ত জিনগুলো লুকিয়ে রয়েছে, তাই এদেরকে জিনোফোরও বলা হয়। আবার কেউ কেউ এটিকে ব্যাকটেরিয়াল ক্রোমোজোমও বলে থাকেন। তার মানে অনেকগুলো নাম আমরা পেয়ে গেলাম। তাহলে কোনটিকে ব্যাকটেরিয়াল ক্রোমোজোম বলে, কোনটি নিউক্লিয়েট। তাহলে এই ধরনের ছোট্ট ছোট্ট ইনফরমেশন কিন্তু তোমাদের ভীষণ কাজে লাগবে। তাহলে এইখানে আমরা এটিকে বলে থাকি নিউক্লিয়েট, যা আমরা অলরেডি শেয়ার করেছি। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকটেরিয়াল নিউক্লিয়াসকে কি বলা হয়, এমন একটি প্রশ্ন আমরা পেতে পারি।
এর মধ্যে আমরা দেখতে পাবো ন্যাকের ডিএনএ রয়েছে। এছাড়া আমরা ফাংশনের জায়গায় যদি চলে আসি, দেখো ইট কন্টেন্স স্টোরস দ্য হেরিডিটারি ইনফরমেশন, ইট কন্ট্রোলস দ্য অল সেলুলার অ্যাক্টিভিটিস। প্লাজমিডটা কি, যে এইখানে ব্যাকটেরিয়ার নিজস্ব যে ডিএনএ ব্যাকটেরিয়ার কার্যপদ্ধতি নিয়ন্ত্রণ করছে সেটা তো রয়েছে, সেটাকে নিয়ন্ত্রণ করছে। সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে অতিরিক্ত কিছু ডিএনএ রয়েছে যেটা প্লাজমিড নামে পরিচিত। এই প্লাজমিড গুলোই কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ একটা জীবের জিন অপর একটা জিনের মধ্যে স্থানান্তরণ করতে হবে, তাহলে সেখানে একটা জিনের বাহক দরকার, তাহলে জিন ক্যারিয়ার বা জিনের ভেক্টর দরকার, সেটা কিন্তু এই প্লাজমিড। তাহলে এটি জিন ভেক্টর হিসেবে ব্যবহার হয়, এটা কিন্তু আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে কোনটিকে জিন ভেক্টর হিসেবে ব্যবহার করা হয়, যেটা অলরেডি আমার এই পয়েন্টের মধ্যে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ভীষণ ইম্পর্টেন্ট এই পকেটটা। তাহলে চলে আসছি, দেখো আমাদের কাছে রাইবোজোম। রাইবোজোম অলরেডি 70S টাইপ অফ রাইবোজোম হয়, যা আমরা অলরেডি ব্যাখ্যা করে এসেছি। তাহলে এখানে ভয় পাওয়ার কিছু নেই, রাইবোজোম আমরা পেয়েছি। আর মেসোজোমটা কি না, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া থাকে না, কিন্তু মাইটোকন্ড্রিয়ার পরিপূরক হিসেবে তার কোষ পর্দায় একটা ভাঁজ বা খাঁজযুক্ত অঞ্চল দেখা যায়, যেটা কিনা ব্যাকটেরিয়াল কোষের পাওয়ার হাউস বলতে পারি আমরা। তাহলে ব্যাকটেরিয়াল সেলের পাওয়ার হাউস সেটা হলো আমাদের কাছে মেসোজোম। তাহলে এই মেসোজোম আমাদের ব্যাকটেরিয়াল কোষের রেসপিরেশনের সেন্টার, তাই সেটা প্রশ্ন হতে পারে ব্যাকটেরিয়াল সেলের রেসপিরেশনের সেন্টার কোনটা, তাই সেটা আমরা এখান থেকে জেনে গেলাম। এরপরে আছে দেখো ব্যাকটেরিয়াল সেলের এন্ডোস্পোর ফরমেশন। যখন প্রতিকূল পরিবেশ, ব্যাকটেরিয়ার বেঁচে থাকার জন্য উপযুক্ত পরিবেশ পাচ্ছে না, তখন এই ব্যাকটেরিয়াগুলো নিজেকে বা নিজের যে জেনেটিক মেটেরিয়াল ডিএনএ রয়েছে তার চারিদিকে শক্ত একটা কোষ প্রাচীর তৈরি করে ফেলবে নিজেকে, যার ফলে এই যে প্রতিকূলতা থেকে সে নিজেকে টিকিয়ে রাখতে পারবে। যখন আবার অনুকূল পরিবেশ, ফেভারেবল এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে, তখন সেখান থেকে জার্মিনেট করে আবার নতুন ব্যাকটেরিয়া বেরিয়ে পড়বে। তাহলে এইটাকেই আমরা বলছি এন্ডোস্পোর বা অন্তরেণু, আর এটি তৈরি হওয়ার প্রক্রিয়াকে আমরা বলে থাকি স্পোরুলেশন। তাহলে আনফেভারেবল কন্ডিশন কাটাবার জন্য ব্যাকটেরিয়া নিজেকে কিসে ট্রান্সফর্ম করে, সেটা হলো এন্ডোস্পোর। তৈরি হওয়ার প্রক্রিয়াটির নাম কি, সেটা হলো স্পোরুলেশন। ইনফরমেশন আমরা এখান থেকে পেয়ে গেলাম। এবার আমাদের কাছে ব্যাকটেরিয়াল শেপের উপর নির্ভর করে, গোলাকার হলে কক্কাস, দুটো রয়েছে ডিপ্লোকক্কাস, কিংবা আমরা যদি চেন আকারে পাই স্ট্রেপ্টোকক্কাস, যদি স্পাইরাল আকারে পাই স্পাইরাল, তাহলে এইভাবে রড শেপ পেলে ব্যাসিলাস। তাহলে সেই পার্টটা তোমরা সবাই জানো, এই পার্টগুলো নতুন করে যা কিছু বলছি না, শুধু এক্সাম্পলের সঙ্গে মিলিয়ে নেবে। তাহলে রড শেপ লম্বাকৃতির হলে ব্যাসিলাস, যখন সেটা ঘূর্ণায়মান হবে স্পাইরিলাম, কিংবা আমরা কক্কাস গোলাকার দেখতে পাচ্ছি, কমা শেপ হলে ভিব্রিও। তাহলে এইভাবে বিভিন্ন আকার আকৃতি সম্পন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া, এই সমস্ত যে স্ট্রাকচার গুলো রয়েছে সেগুলোকে ভালো করে দেখে রাখার দরকার রয়েছে। নেক্সট আছে দেখো নাইট্রোজেন সাইকেল। এই নাইট্রোজেন সাইকেল খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। তার কারণটা হলো কি না, এইখানে ব্যাকটেরিয়ার কিছু কন্ট্রিবিউশন রয়েছে। কোন কোন ক্ষেত্রে কোন ব্যাকটেরিয়া কন্ট্রিবিউশন করছে সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে। যেমন ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, সিউডোমোনাস ডিনাইট্রিফাইং। তাহলে এই ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া কারা, অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া কারা, নাইট্রোজেন ফিক্সিং এর সঙ্গে কোন ব্যাকটেরিয়া দায়ী, এই পার্টগুলো আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। নাইট্রোজেন সাইকেল তোমরা সবাই পড়ে এসছো, তাহলে খেয়াল রাখবে এই যে বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সিংয়ের ক্ষেত্রে বাতাসের যে অ্যাটমসফিয়ারে যে নাইট্রোজেন রয়েছে সেটি অ্যামোনিয়া হিসাবে প্রথমত আমাদের জীবদেহের মধ্যে গৃহীত হয় নাইট্রেট সল্ট হিসাবে। তাহলে কোথায় কোন ধরনের ব্যাকটেরিয়া কন্ট্রিবিউশন রয়েছে, যেমন সিম্বায়োটিক নাইট্রোজেন ফিক্সিংয়ের ক্ষেত্রে আমরা রাইজোবিয়ামের কথা বলে থাকি। যেমন শিম্বগোত্র উদ্ভিদ, ছোলা, মটর, ডাল, তাদের যে অর্বুদ বা গুটি রয়েছে সেখানে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া রয়েছে, বহু ক্ষেত্রে প্রশ্ন করা হয়, তাহলে সেটাও আমাদের কাছে ভালো করে খেয়াল রাখতে হবে। এরা কেন নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে, তার কারণ এদের মধ্যে একটা বিশেষ জিন রয়েছে যেটা নাম হলো নিব জিন। তাহলে এইভাবে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে তার অ্যামোনিফিকেশনের জন্য দায়ী কোন কোন ব্যাকটেরিয়া, সেই জায়গাগুলো এখানে দেওয়া রয়েছে। নাইট্রিফিকেশনের জন্য দায়ী কোনটা, এই এক্সাম্পল গুলো কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। ডিনাইট্রিফিকেশনের জন্য কোনটা দায়ী, এই তথ্যগুলো তোমাদের কাছে এখানে সবটা আমার দেওয়া রয়েছে, যেগুলোকে তোমাদের ভালো করে খেয়াল রাখতে হবে, অর্থাৎ মেমোরাইজ করতে হবে। এখানে বোঝানোর কিছু নেই, এগুলোকে মেমোরাইজ করতে হবে। তাহলে এই পার্টগুলোকে দেখে রাখতে পারলেই কিন্তু আমরা এগিয়ে থাকতে পারবো আগামী দিনের জন্য। এছাড়া আমাদের কিছু ইউজেস বলা রয়েছে, যেমন মাইক্রোবস, ল্যাক্টোব্যাসিলাস, দুধ কনভার্ট করতে সাহায্য করছে দইতে। এইভাবে স্যাকারোমাইসিস সেরেভিসি, ইস্ট যাকে আমরা বলি, ফার্মেন্টেশন ইন্ডাস্ট্রিতে ব্যবহার হচ্ছে। তাহলে এইভাবে আমাদের মাইক্রোবস গুলোর ব্যবহার বা ইউটিলিটি কি রয়েছে সেই পার্টটা আমরা শেয়ার করলাম তোমাদের কাছে। তাহলে আজকের আমাদের এই মাইক্রোবায়োলজির পার্টটা শেষ করলাম। দেখা হবে আবার নেক্সট সেশনে নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের সাথে এই উড়ান পাঠশালায়।